হ্যালো এন্ড ওয়েলকাম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি ভালো আছো। এর আগে তোমাদের সাথে একটা ক্লাস হয়েছিল আমার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আইসিটি কোর্সের অধ্যায় 7 নিয়ে, ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট কি জিনিস এবং ইন্টারনেটের সেই হিস্ট্রি থেকে কিভাবে নেটওয়ার্ক থেকে বর্তমান ইন্টারনেট এসেছে সেই নিয়ে আমাদের আজকের ক্লাস। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিপুণ সেন, তোমাদের সাথে আছি এই ক্লাসে বিদ্যাকুঞ্জ প্ল্যাটফর্মের পক্ষ থেকে। চলো ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসের আউটলাইনটা আমরা একটু দেখে নিই যে আমরা ক্লাসটাকে কয়টা ভাগে ভাগ করছি। চলো দেখি। প্রথমে পড়বো আমরা নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস। মানে ইন্টারনেট কথাটা বোঝার আগে আমাদের কিছু বেসিক কথাবার্তা, কিছু বেসিক জ্ঞান, কিছু হয়তো তোমরা ইন্টারমিডিয়েট এইচএসসি, আইটি, আইসিটি কোর্সে তোমরা পড়ে আসছো অলরেডি। তো পরের পার্টে আমরা পড়বো হচ্ছে মেইন সিলেবাসে ঢুকে যাবো আমরা নেটওয়ার্ক আর্কিটেকচার ও অ্যাড্রেসিং। কিভাবে নেটওয়ার্ক তৈরি করা হয়, নেটওয়ার্ক জিনিসটা কি আসলে, কিভাবে ডেটা সোর্স থেকে ডেস্টিনেশনে যায়, এই অ্যাড্রেসিং এর ব্যাপারগুলো আছে, ডিভাইসের অ্যাড্রেসের ব্যাপার আছে, এমনকি ডেস্টিনেশনটা কোথায়, কোন রুট দিয়ে যাবে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরের ধাপে আছে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট পরিষেবা বলতে ইন্টারনেট ব্যবহার করে আমরা কি কি সেবা পাচ্ছি। সরকারি সেবা হোক বা সোশ্যাল মিডিয়া হোক, ভিডিও কনফারেন্সিং হোক, সার্চিং হোক, এআই এর কোনো সেবা হোক, কিভাবে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা টুকটাক কথা বলবো। তারপরে আমরা দেখবো গুগল সার্চ এবং ক্লাউড প্রযুক্তি। ক্লাউড প্রযুক্তি কি জিনিস সেটা আমরা এই পার্টে দেখব। সবার শেষে দেখবো আমরা যে হচ্ছে ইন্টারনেটে আমরা কিভাবে সেফ থাকবো, কি কি আইন আছে এই আইসিটি নিয়ম মাফিক চলার জন্য, আর ইন্টারনেটের নৈতিকতার বিষয়টা কিভাবে প্রভাব ফেলে, কতটুকু নৈতিকতা নিয়ে আমাদের চলা উচিত। চলো আমরা দারুণ একটা ক্লাস করতে চলেছি। ক্লাসটা খুবই দীর্ঘ হবে, তোমরা একটু পানির বোতল সাথে নিয়ে বসলে বেশ ভালো হয়। একটু নড়ে চড়ে মাঝে মাঝে বসতে হবে। প্রথম টপিক আমাদের নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস। যেসব বেসিক বিষয় নিয়ে একটু জানলে সামনে আমাদের পড়তে সুবিধা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কথা, আরপানেট থেকে বিশ্বব্যাপী নেটওয়ার্ক, নেটওয়ার্কিং এর সম্পূর্ণ যাত্রার শুরু গাইড। আচ্ছা, নেটওয়ার্ক জিনিসটা কি এটা আমরা দেখবো, আর আরপানেট ঠিক তার পরে দেখবো। নেটওয়ার্ক কি আসলে? নেটওয়ার্ক নেটওয়ার্ক আসলে একাধিক ডিভাইসকে কানেক্ট করার একটা সিস্টেম। কানেক্ট করা বলতে তারা যেন ডেটা শেয়ার করতে পারে। এই ছবিটাতে দেখো, এখানে একটা কম্পিউটার আছে, একটা ল্যাপটপ আছে, একটা প্রিন্টার, একটা মোবাইল। তারা একটা ডিভাইসের থ্রুতে, একটা ডিভাইসের মাধ্যমে তারা কানেক্টেড, এবং এই ডিভাইস আবার গ্লোবাল ইন্টারনেটের সাথে কানেক্টেড। তাহলে খেয়াল করে দেখো, যদি এই ব্যবস্থাটুকু না থাকতো, তাহলে এই একটা মাত্র কম্পিউটার, একটা মাত্র প্রিন্টারকে আমরা একটা মাত্র ল্যাপটপে বা অথবা একটা মাত্র কম্পিউটারেই সংযোগ দিতে পারতাম। কিন্তু এখন যে ব্যবস্থাটা তৈরি হলো, একটা ডিভাইসের থ্রুতে, এই ডিভাইসের থ্রুতে এই প্রিন্টার কানেক্টেড, এতে করে আমরা এই ল্যাপটপ থেকেও আমরা প্রিন্টারকে কমান্ড দিতে পারবো, এই কম্পিউটার থেকেও দিতে পারবো। তো নেটওয়ার্কের এটাই সুবিধা আমাদের, যে হচ্ছে যে কোনো অ্যাসেট বা কোনো ফ্যাসিলিটি আমরা শেয়ার করতে পারি। ডেটা তো শেয়ার করতে অবশ্যই পারি, ফাইল ট্রান্সফার করতে পারি, ডাউনলোড করতে পারি। ঠিক আছে, চলো নেটওয়ার্ক জিনিসটা আমরা কিছুটা বুঝলাম। তো প্রথম নেটওয়ার্ক পৃথিবীতে, এই বিশ্বে কবে হয়েছিল, কবে তৈরি হয়েছিল, কারা তৈরি করছে? তৎকালীন 1968, 1969 সালের দিকে কথা। সে সময় কিন্তু পৃথিবীতে স্নায়ু যুদ্ধ চলতেছে আমেরিকা রাশিয়ার মধ্যে। তো এই যুদ্ধকালীন বাস্তবতায়
যোগাযোগ আরো সহজ করার জন্য এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটার যেন ডিজিটাল ডেটা ট্রান্সফার করতে পারে, যেন তথ্য আদান প্রদান করতে পারে, সেজন্য তার গবেষণা করতেছিল কারা? আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গবেষণা প্রজেক্ট। কি নাম ছিল সেটার নাম ছিল আরপা, ARPA, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এই আরপা তারা একটা নেটওয়ার্ক তৈরি করে, তারা একটা নেটওয়ার্ক তৈরি করে। কয়টা কম্পিউটার মিলে? 4টা কম্পিউটার মিলে। তাদের মধ্যে একটা কম্পিউটার ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আরেকটা ইউনিভার্সিটি ঠিক এরকম বড় বড় কম্পিউটার গুলো ছিল, যে অবশ্যই ডিজিটাল কম্পিউটার। তো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তারা ডেটা বলতে টেক্সট একখান থেকে আরেকখান তার পাঠাতে প্রথমবার সক্ষম হয় 1969 সালে। ঠিক আছে, এই তার প্রথম যাত্রা নেটওয়ার্কে। সেখান থেকে আজকের এই আধুনিক ইন্টারনেট ব্যবস্থা, বৈশ্বিক যে ইন্টারনেট ব্যবস্থা বর্তমানে আছে, তার মূল ভিত্তিটা ছিল কিন্তু এই আরপানেট। এই গল্পটা একটু ছবিতে দেখি। দ্য বার্থ অফ ইন্টারনেট, দ্য ফার্স্ট আরপানেট মেসেজ। যখন প্রথম নেটওয়ার্ক এস্টাবলিশ হলো, তারা কি পাঠিয়েছিল, কি মেসেজ পাঠিয়েছিল আসলে? মূলত এই অক্টোবর মাসে 1969 সালের চার্লি নামে এক ব্যক্তি, উনি তার কম্পিউটার থেকে, এগুলো যেমন তেমন কম্পিউটার না, এটা হচ্ছে কানেক্টেড কম্পিউটার, নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। যে 4টা কম্পিউটারের কথা বলছি তার মধ্যে এটা একটা। তিনি, চার্লি, এই কম্পিউটারে লগ ইন টাইপ করে পাঠাতে চাচ্ছিল। তো এল ও জি, এল ও জি, এই 3টা টাইপ করার পরেই এই পিসিটা ক্র্যাশ করে। কিন্তু এর মধ্যে অলরেডি এল আর ও, এই দুটো লেটার অলরেডি সেন্ড হয়ে চলে যায়। কত দূর চলে গেছে? এটা এক স্টেটে আছে, এটা আরেক স্টেটে আছে। এটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আছে, আর এটা এই যে ক্যালিফোর্নিয়াতে আছে। কোথায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আর কোথায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। দুইটার মধ্যে টেলিফোন লাইন দিয়ে, দেখো, টেলিফোন লাইন, টেলিফোন লাইন দিয়ে এই পিসি গুলো কানেক্টেড ছিল। তো প্রথমবার পুরো মেসেজটা পাঠাতে পারেনি, প্রথমবার মেসেজটা গিয়েছে মাত্র এল ও, লো। পাঠানোর কথা ছিল লগ ইন। পরবর্তীতে এই পিসিটা আবার ঠিক করে ফেলে। তো পরবর্তীতে পুরো মেসেজটা আবার যায়। ঠিক আছে, এই সেই আরপানেট, এই সেই আরপানেট। সেই থেকে আজকে আমাদের এই বৈশ্বিক ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছে। চলো আমরা সামনে আগাই। এই আরপানেটের ডাটা পাঠানোর এই যে এল ও জি, এভাবে একটা একটা করে যে গেছে, এটাকে কি বলে? এটাকে বলে প্যাকেট সুইচিং। মানে, মানে হচ্ছে ডেটা পুরোটা একবারে যায় না। কিভাবে যায়? তাকে প্রথমে প্যাকেটে ভাগ করে নাও, চাঙ্ক, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিতে। এই ডিজিটাল একটা ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেই, নিয়ে প্রতিটা ভাগ আমরা একটা একটা করে পাঠাই। ডেস্টিনেশন কি করে? সেই সবগুলো ভাগ আবার একখানে করে, করে তখন মূল ডাটাটা পেয়ে যায়। তো কি হতে পারে? আগে পরে যেন না হয় এই জন্য কন্ট্রোল করে পাঠায়। এক একটা প্যাকেট এক একটা রুট দিয়ে যেতে পারে, কিন্তু শেষে গিয়ে কন্ট্রোল মেসেজটার কারণে, কন্ট্রোল কিছু বিট থাকে এই ডেটাগুলোর সাথে, তখন সেখান থেকে বোঝা যায় যে কে আগে কে পরে। LOGIN, লগ ইন যে আসছে মেসেজটা, কে এল আগে, ও পরে, তারপরে জি, তারপরে আই, তারপরে এন। এই ক্রমটা বোঝার জন্য প্রতিটা প্যাকেটের সাথে কি থাকে, তার একটা করে পরিচয় থাকে, যে হচ্ছে কে আগে কে পরে, সিরিয়াল নাম্বার থাকে, সহজ কথা। ঠিক আছে,
তাহলে একটা প্যাকেটের ভিতরে কি কি থাকে চলো একটু দেখে নিই। একটা প্যাকেটের ভিতরে থাকে বলতেছে যে এভরি প্যাকেট ক্যারিজ এ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস, যে সে কোত্থেকে আসছে, কোথায় সে যাবে, এবং কন্ট্রোল ইনফরমেশন থাকে, থাকে মেসেজ নাম্বার থাকে, এবং থাকে অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড এরর কন্ট্রোল বাইটস থাকে। কি কি জিনিস? যে এই ডেটাটা সে পেলো কি পেলো না, সে অ্যাকনোলেজ করবে, এবং সেই অ্যাকনোলেজ যদি করে তাহলে সে জিরো বিটটা ওয়ান ওয়ান হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কোনো এরর থাকে, এই যে ডাটাটা তুমি যা দিছো আমি তো কিছু বুঝতেছি না, কি আসছে এটা, যদি এরর থাকে তখন এরর বিটটাও ঠিক সে একইভাবে পাঠায় দেয় উল্টো দিকে, যে তুমি যা পাঠাইছো সেটা আমি বুঝতেছি না, ডাটাটা মনে হয় ম্যানিপুলেটেড হয়ে গেছে। ঠিক আছে? তো এই প্যাকেট সুইচিং এর কিছু সুবিধা আছে। কি সুবিধা আছে? দেখো, যখন আমরা ভয়েস পাঠাচ্ছি তখন ও ডাটা পাঠাচ্ছি, এখন বর্তমানে কিন্তু বেশ বড় বড় ডাটা আমরা পাঠাই। এখন কাউকে মেসেজ পাঠাচ্ছি, অডিও মেসেজ, মোটামুটি কয়েক কিলোবাইট বা কয়েক মেগাবাইট হচ্ছে পুরো ডাটাটা একবারে পাঠানো নেটওয়ার্কের মধ্য দিয়ে বেশ কঠিন কিন্তু। ঠিক আছে? তাই জন্য কি করা হয়, ডাটাকে ছোট ছোট করে পাঠানো হয়। এই সুবিধা এতে বলতেছে যে এটাতে রিয়েল টাইমে চলে যায়। এতে করে কি হয়, আমার যে নেটওয়ার্কের চ্যানেল দিয়ে আমি যাচ্ছি, ফিজিক্যাল হোক বা হচ্ছে ওয়্যারলেস হোক, যেদিক দিয়ে ফাঁকা আছে সেদিক দিয়ে ছোট ছোট প্যাকেটগুলো চলে যেতে পারবে। তো এই প্যাকেট সুইচিং কিভাবে কাজ করে? প্রথমে ডাটাকে ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করে, প্রতিটা প্যাকেট, প্রতিটা ক্ষুদ্র অংশকে বলে প্যাকেট। এই প্যাকেটগুলো সবগুলো যে এক রাস্তা দিয়ে যাবে এর এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাদের সোর্সের অ্যাড্রেস দেওয়া আছে প্যাকেটে, ডেস্টিনেশনের অ্যাড্রেস। তারা অটোতে যাবে না বাসে যাবে, তারা কি রিক্সায় যাবে, এই পথে যাবে নাকি এই পথে যাবে, ইট ডাজন্ট ম্যাটার। যেদিকে ফাঁকা পাবে, যেদিকে কম সময় লাগবে সে চলে যাবে। শুধু আগে পরে সে পৌঁছাতে পারে, কিন্তু যখন ফাইনাল ইউনাইটিংটা হবে, মানে যখন ফাইনালি এখানে আহ, একত্রিত হবে, তখন সিরিয়াল অনুযায়ী একত্রিত করা হবে প্যাকেট। ঠিক আছে? তো পরীক্ষা যদি আসে প্যাকেট কি বা প্যাকেট সুইচিং কি, কিভাবে বলবা? যে ইন্টারনেটে তথ্য পাঠানোর সময় তা ছোট ছোট ভাগে ভাগ হয়। এই প্রত্যেকটা ভাগকে কি বলে? প্যাকেট বলে। এই প্যাকেটগুলো ভিন্ন ভিন্ন পথে গন্তব্যে পৌঁছে এবং শেষে আবার একত্রিত হয়। এই পদ্ধতি নেটওয়ার্ক দক্ষতা বাড়ায় এবং ডাটা ফ্লো নিয়ন্ত্রণ করতে পারে। আমরা প্যাকেট সুইচিং করছিলাম যে আরপানেট, এই প্যাকেট সুইচিং মূলত ব্যবহার করেই ডেটা পাঠাতো। ঠিক আছে? তো আরপানেটের পরে সময়ের সাথে সাথে ইন্টারনেট ব্যবস্থা বিবর্তিত হয়েছে, নতুন নতুন প্রযুক্তি আসছে। এরপরে একটা প্রযুক্তি আসছিল, সেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল। টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ওই যে প্যাকেটগুলো তৈরি হলো, কে আগে যাবে, কে পরে যাবে, ঠিক মতো গেল কি গেল না, একজন ম্যানেজার দরকার, তাই না? এসব যে প্রোটোকল দিয়ে কন্ট্রোল করা হয় সেটাই হচ্ছে টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সে প্যাকেটের ট্রান্সমিশন কন্ট্রোল করে। আর আইপি ইন্টারনেট প্রোটোকল সে কি করে? প্যাকেটগুলোকে সঠিক গন্তব্যে পাঠানোর জন্য দায়িত্ব নেয়। সে প্যাকেটগুলোকে সঠিক গন্তব্যে পাঠানোর জন্য দায়িত্ব নেয়। তাহলে টিসিপি সে কন্ট্রোল করে যে হচ্ছে আমার প্রতিটা প্যাকেট, প্রতিটা চাঙ্ক ঠিক মতো যাচ্ছে কিনা, যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে কিনা, সে এটা দেখভাল করে। আর আইপি করে কি, যে সে রাউট ঠিক করে যে কোন ওয়েতে, কিভাবে, অটোতে যাবে না বাসে যাবে, কোন রুট দিয়ে যাবে। কারণ শেষ পর্যন্ত আমাকে ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, গন্তব্যে পৌঁছাতে হবে। এই ইন্টারনেট প্রোটোকল সেই দায়িত্বটুকু নেয় যে হচ্ছে আমাকে গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত
কোন রাস্তা দিয়ে আমি যাব, ম্যাপিং এর দায়িত্ব আমাকে করে দেয় যে কোন 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 পথ দিয়ে গেলে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো, প্যাকেট তার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে। এই দায়িত্বটুকু কে নেয়? আইপি। এটা একটা প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে কি, একটা সেট অফ স্ট্যান্ডার্ড আর রুলস। সেই প্রোটোকলগুলোর মধ্যে একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে আইপি। খুবই ইম্পর্টেন্ট একটা, গুরুত্বপূর্ণ একটা প্রোটোকল। এই আরপানেটের ঠিক পরে পরেই এই টিসিপি আইপি মূলত বাজারে চলে আসছিল। টিসিপি আইপি দিয়েই আরপানেট পরবর্তীতে কি করা হয়েছিল, আপডেট করে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো আমরা একটা ভিডিও দেখবো এখন, যে সেই আরপানেট থেকে শুরু করে ইন্টারনেট ব্যবস্থা আজকে পর্যন্ত কত দূর এগিয়েছে, কিভাবে একটা মেসেজ, একটা হোয়াটসঅ্যাপ হ্যালো মেসেজ কিভাবে হোয়াটসঅ্যাপের সার্ভারে যায়, সার্ভার থেকে আবার রিসিভারের কাছে চলে যায়। চলো একটু দেখে নিই। চমৎকার, তাই না? তো হচ্ছে এই যে একটা হ্যালো মেসেজ, কিছু ইংলিশ অক্ষর আমাদের কাছে, কিন্তু একটা কম্পিউটারের কাছে কিছু বিটস, 101010। এই ডেটাটা মোবাইল থেকে প্রথমে হার্ডওয়্যার এই মেসেজটাকে একটা সিগন্যাল তৈরি করছে। সেই সিগন্যাল চলে গেছে ওয়াইফাই রাউটারে। সেই ওয়াইফাই রাউটার আবার অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ডাটাটাকে পাঠিয়ে দিয়েছে একেবারে হোয়াটসঅ্যাপের সার্ভারে। হোয়াটসঅ্যাপের সার্ভার জানে যে হচ্ছে রিসিপিয়েন্টের অ্যাড্রেসটা কোথায় আছে। ওই হোয়াটসঅ্যাপের সার্ভারের পাশে যে রাউটার আছে, সেই রাউটার দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, সেই অ্যাঙ্কার আইপি প্রোটোকল বলে দিয়েছে যে হ্যাঁ তুমি ওই পাথ দিয়ে, ওই পাথ দিয়ে যাও, তাহলে তুমি রিসিপিয়েন্টের মোবাইলে চলে যেতে পারবা। চলো আমরা দেখবো এবার যে হচ্ছে সে আরপানের থেকে এই যে আধুনিক বিশ্বের বর্তমান ইন্টারনেট এই পর্যন্ত আসতে মাঝখানে কিছু 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 উল্লেখযোগ্য আবিষ্কার আমাদেরকে ধীরে ধীরে এই পর্যায়ে নিয়ে আসছে। চলো একটু একটু করে দেখে নিই। এই 60-এর দশকে, 1969-এর দিকে তো আরপানেট চালুই হলো। সেটা হচ্ছে প্যাকেট সুইচিং এর উপর ভিত্তি করে ছিল। ঠিক 70-এর দশকে আসছিল ইমেইল। তুমি চিন্তা করে দেখো, চিঠি চালাচালি করে তখনকার দিনে যোগাযোগ। তোমরা এরকম দৃশ্য হয়তো সিনেমাতে দেখে থাকবে। এখন কিন্তু চিঠি চালাচালির ব্যাপারটা অনেকটাই অবসলেট বলা যায়। এখন মানুষ হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জারে মেসেজ করে। ঠিক আছে, কিন্তু ইমেইল একটা সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। ঠিক আছে, ডিজিটাল চিঠি বলতে পারো, ডিজিটাল টেক্সট এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানো যাচ্ছে। এটা অভাবনীয় ব্যাপার ছিল। ঠিক আছে, এখনো বর্তমানে অফিসিয়াল অনেক যোগাযোগে ইমেইল ব্যবহার করা হচ্ছে। এই 80-এর দশকে আসছিল সেই টিসিপি আইপি প্রোটোকল। এটি কিন্তু একসাথে কেন বলা হয় জানো? টিসিপি ওভার আইপি একসাথে বলা হয় কেন? কারণ দুটো প্রোটোকল একসাথে মানে সাইমালটেনিয়াসলি কাজ করে। টিসিপি প্যাকেট গুলোকে কন্ট্রোল করছে, আইপি সেই প্যাকেট গুলোকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব নিচ্ছে। ঠিক আছে, দেখাই দিচ্ছে যে কোন দিকে যাবে। ঠিক 1990-এর দিকে কি আসলো? আসলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। মূলত এখন যে আমরা মোবাইল দিয়ে ব্রাউজ করি, ওয়েবসাইটের নাম লিখি, সেই ওয়েবসাইটের সার্ভার থেকে ডেটা আমাদের কাছে আসে, HTML ফরম্যাটে আসে। আমরা রিকোয়েস্ট পাঠাই HTTP ফরম্যাটে, সেই HTTP রিকোয়েস্ট গুলো আবার রেসপন্স হয়ে আমাদের কাছে ব্রাউজারে আসে, কিছু ফাইল নিয়ে আসে, কিছু তথ্য নিয়ে আসে। ঠিক আছে,
তো এই ওয়েব পেজ এইভাবে ডাউনলোড করে দেখার যে একটা ব্যবস্থা, ঠিক আছে, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরে এই 90-এর দশকে আসলো ব্রাউজার। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করার জন্য আমাদের ব্রাউজার লাগবে, যে কিনা HTML ফরম্যাটগুলো, এই ফাইলগুলো কি করতে পারে, পড়তে পারে, সে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। তারপরে ঠিক সে সময় আসছিল মডেম। মডেমের কাজ হচ্ছে কি জানো? আমি তোমাকে দেখাই মডেমটা কোথায় আমি পড়তেছি। মডেমটা এই যে মডেম, দেখো। মডেমের পূর্ণরূপটা হচ্ছে মডুলেটর ডিমডুলেটর। মডুলেটর কি করে? ডিভাইসের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে। অ্যানালগ সিগন্যাল যেমন ইলেকট্রিক সিগন্যাল, লাইট সিগন্যাল, এমনকি ওয়্যারলেস মিডিয়ামে তরঙ্গ, এগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে কে? মডুলেটর। আর ঠিক উল্টা কাজটা ডিমডুলেটর, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল বানায়। কোন সময়? রিসিভ করার সময়, যখন আমি ফোন রিসিভ করছি, কথা রিসিভ করছি, যখন আসতেছে তখন কি সে ডিজিটাল ডাটা হয়ে আসে? টাওয়ার থেকে যে আমার মোবাইল পর্যন্ত আসতেছে, কি হিসেবে আসে? ওয়েভ হিসেবে আসে, ওয়েভ, তরঙ্গ। তরঙ্গ হচ্ছে কি? অ্যানালগ ডেটা। সেটাকে ডিজিটাল ডেটায় কনভার্ট করতে হবে, কে করবে? ডিমডুলেটর। এই মডুলেটর ডিমডুলেটর দুইটা ডিভাইস মিলেই হচ্ছে একটা পূর্ণাঙ্গ ডিভাইস মডেল। ঠিক আছে, আমরা জিপির মডেম দেখছিলাম, গ্রামীণ ফোনের মডেম। ঠিক আছে, এরকম মডেম আমাদের কিন্তু বাসা বাড়িতে ওয়াইফাই যে রাউটার গুলো আছে না, সেখানে একটা করে এরকম ছোট ছোট ডিভাইস আছে। তার কাজই হচ্ছে মডুলেট করা, ডিমডুলেট করা। হ্যাঁ, 2000 সালের দিকে আসলো ব্রডব্যান্ড ইন্টারনেট। প্রথম দিকে তো টেলিফোন লাইন দিয়ে চলতো, ওই যে যেমন আরপানেট চলছিল কি, টেলিফোন লাইন দিয়ে কানেক্টেড ছিল। কিন্তু ডেটা স্পিড ছিল খুবই কম, মাত্র 56 কিলোবাইট পার সেকেন্ড, 56 kbps অনলি। আর 2000 সালের দিকে কি আসলো? ব্রডব্যান্ড ইন্টারনেট। যে ব্রডব্যান্ড দিয়ে কি হয়, কয়েক মেগাবিট পার সেকেন্ডে ডেটা ট্রান্সফার হতে পারে। মানে অনেক ডেটা একসাথে এক লাইন দিয়ে ট্রাভেল করতে পারে। ঠিক আছে, এতে করে কি হলো? দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়। তো পরবর্তীতে আরো আসলো ওয়াইফাই প্রযুক্তি, আসলো স্মার্টফোন। এগুলো আমাদের ইন্টারনেট ব্যবস্থাকে আরো উন্নত করে দিল। ঠিক আছে, তারের ব্যবহার কমায় দিল। পরবর্তীতে 2010-এর দিকে আসলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং সার্ভার গুলো এমন ভাবে একটা কোম্পানি ডিজাইন করে রাখে যে হচ্ছে তোমার যতটুকু সার্ভিস প্রয়োজন তারা ততটুকুই যেন দিতে পারে। ঠিক আছে, সেভাবেই তারা সার্ভার গুলো ম্যানেজ করে থাকে। তো 1 লক্ষ মানুষ যদি একসাথে একই সেকেন্ডে সেই সার্ভিস পেতে চায়, সেটাও সম্ভব। ঠিক আছে, সেটাও সম্ভব। এটা অসাধারণ একটা টেকনোলজি আসছে বর্তমানে। আমরা দেখবো ক্লাউড কম্পিউটিং আমাদের সিলেবাসের মধ্যে আছে, পরীক্ষায় আসার মতো কিছু। পরে আসলো সোশ্যাল মিডিয়া। যোগাযোগ এতটা সহজ আগে কখনোই ছিল না। পুরাতন বন্ধু, তারপরে আন্দোলন, বা হচ্ছে কোনো একটা সোশ্যাল মুভমেন্ট অ্যাওয়ারনেস তৈরি করা, সোশ্যাল মিডিয়ার অনেক অবদান আছে, যদিও এর কিছু ব্যাড ইম্প্যাক্ট বা হচ্ছে খারাপ দিকও আছে। পরবর্তীতে আসলো 4G, LTE, 3G মাঝখানে তো আসছেই। তো এই ব্যাপারগুলো আমাদেরকে ইন্টারনেটকে এক বা এক ধাপ এগিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা মোবাইল দিয়ে ব্রডব্যান্ড ফিলিংসটা পাচ্ছি। ঠিক আছে, বর্তমানে এই 5G প্রযুক্তি কিছু কিছু জায়গায় চালু হওয়ার মানে আম, কথা শোনা যাচ্ছে, তবে এখনো প্রচলিত খুব একটা হয়নি। তবে অদূর ভবিষ্যতে এই 5G প্রযুক্তি আসলে আমরা আরো দ্রুত গতির ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, বর্তমানে কিছু টার্ম খুবই পরিচিত, যে হচ্ছে IoT, ইন্টারনেট অফ থিংস। মানে ছোট ছোট ডিভাইস গুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড, যেমন IP ক্যামেরা, বা হচ্ছে আহ, বর্তমানে কিছু ওয়াইফাই ইনেবলড কিছু সুইচ পাওয়া যাচ্ছে। কেমন সুইচ? এই সুইচ বলতে আসলেই মানে অন অফ সুইচের কথাই বলতেছি আমি। এই সুইচ হচ্ছে ওয়াইফাই রাউটার, ওয়াইফাই সাথে কানেক্টেড হতে পারে, তুমি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবা সে অফ হবে নাকি অন হবে। তো তুমি একটা মোটর লাগাই দিলে, বাসা বাড়ির পাম্প লাগাই দিলে, সে সে হচ্ছে ট্যাঙ্কি ভর্তি করতেছে, তুমি কি করতেছো? অনলাইন থেকে অ্যাপ দিয়ে তাকে কন্ট্রোল করতেছো। তো বর্তমানে কিছু নতুন প্রযুক্তি আরো আসছে, AI, বিগ ডেটা, তারপরে হচ্ছে তোমার VR টেকনোলজি আসছে, ভার্চুয়াল রিয়েলিটি। এই জিনিসগুলো ইন্টারনেট ব্যবস্থাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। আমরা সামনে আরো হয়তো
ইন্টারনেটের মাধ্যমে এমন একটা জগৎ দেখতে যাচ্ছি, সেখানে আমাদের আহ, অপার সম্ভাবনা রয়েছে। তো নেটওয়ার্ক পড়তেছিলাম, নেটওয়ার্ক জিনিসটা কি সেটা বললাম। এখন দেখি যে নেটওয়ার্কের কি কি উপাদান থাকে আসলে। নেটওয়ার্কের মধ্যে কিছু ডিভাইস থাকে যেগুলো কানেক্টেড হয়। এই ডিভাইসগুলো কানেক্ট করার জন্য মাঝখানে আমার কিছু মিডিয়া দরকার হয়। নেটওয়ার্ক মিডিয়া বলে বা হচ্ছে যোগাযোগের মাধ্যম বলে। যদি বেতার হয় তাহলে ওয়্যারলেস প্রযুক্তি আসবে। আর যদি তার যুক্ত হয় তাহলে অপটিক্যাল ফাইবার থাকতে পারে, কপারের ওয়্যার থাকতে পারে, ঠিক আছে। ওই যে তারপর হচ্ছে ল্যানের তার থাকতে পারে। তো নেটওয়ার্ক ডিভাইস কি কি আছে, যেমন রাউটার আছে, সুইচ আছে, হাব, এটা এখানে আহ হার দেখা যাচ্ছে, হার না, এটা হাব হবে, এবং মডেম। এই ডিভাইসগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। আর কিছু থাকে সফটওয়্যার বা প্রোটোকল, ঠিক আছে। এই যোগাযোগটা সাকসেসফুলি করার জন্য, নিয়ম মাফিক করার জন্য কিছু সফটওয়্যার এবং প্রোটোকল থাকে। প্রোটোকল মানে কিছু নিয়ম কানুন, ঠিক আছে। তো কি কি বললাম, ডিভাইস থাকে কিছু, যোগাযোগের মাধ্যম থাকে, নেটওয়ার্কিং ডিভাইস থাকে। এই ডিভাইস কিন্তু এক না। নেটওয়ার্কিং ডিভাইস মানে কি, মানে মধ্যস্থতাকারী যে ডিভাইসগুলো, ঠিক আছে, যাদেরকে আমি কানেক্ট করব, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, তাদেরকে কানেক্ট করার জন্য তারগুলো যে কোথাও না কোথাও তো একটা মাধ্যম হয়ে যায়, এটাই সেই মাধ্যম, সেটাই নেটওয়ার্ক ডিভাইস, ঠিক আছে। এবং এই ডিভাইসগুলোর সাথে কথা বলে, কি নিয়ম মেনে বলবে, সেই নিয়মগুলোই হচ্ছে প্রোটোকল। এইসব ডিভাইসের মধ্যে কি থাকে, সফটওয়্যার থাকে। সেই সফটওয়্যার গুলোই কিন্তু মূলত নির্দিষ্ট ফরম্যাটে কথা বলে, একটার সাথে আর একটা কথা বলে, যোগাযোগ করে, ঠিক আছে। তো নেটওয়ার্কের সুবিধাগুলো কি, নেটওয়ার্ক থাকলে কি সুবিধা, আমরা কি করতে পারি, অ্যাসেট শেয়ার করতে পারি, আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, আমাদের যোগাযোগ খুবই সহজ হয়ে যায়, সময় সাশ্রয় হয়, খরচ সাশ্রয় হয়, আমরা ডেটা ব্যাকআপ রাখতে পারি, ঠিক আছে, ডেটা স্টোর করতে পারি খুব সহজেই, এবং ডেটা পরে শেয়ার করতে পারি, ঠিক আছে। তো বেশ কয়েক ধরনের নেটওয়ার্কের টাইপ আছে। ব্লুটুথ যেমন আছে, ব্লুটুথকে আমরা প্যান বলি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরকম অফিসের মধ্যে বা হচ্ছে কোনো ছোট বাসা বাড়িতে কয়েকটা কম্পিউটারকে একসাথে করার জন্য আমরা ল্যান ব্যবহার করি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর একটা শহরের মতো জায়গা যদি হয়, তাহলে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের বেলায় একদম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। যেমন ধরো যে এটা একটা কয়েকদিন আগেও, কয়েক বছর আগেও, 5-10 বছর আগেও মানুষ কিন্তু খুবই ডিশ ডিশ অ্যান্টেনা টিভি দেখতো, ঠিক আছে, কেবল টিভি। সবাই বাড়িতে বাড়িতে কালো রঙের একটা তার দিয়ে টিভিতে লাগাইতো, ঠিক আছে। এই যে কেবল টিভি নেটওয়ার্ক, এটা কিন্তু একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ছিল। মোটামুটি একটা শহর তারা একটা কোম্পানি বা দুটো কোম্পানি কাভার করতো, ঠিক আছে। এরকম এই তার দিয়ে পুরো শহর কাভার করার যে নেটওয়ার্কটা, এটা ম্যান। আর যদি ওয়্যারলেস দিয়ে পুরো শহর কাভার করে, এরকম ওটাকে বলে হচ্ছে যেমন ডাব্লু ম্যান, ওয়্যারলেস ম্যান। এরকম ওয়্যারলেস ম্যান হচ্ছে যেমন একটা ওয়াই ম্যাক্স প্রযুক্তি, ঠিক আছে। আর এই ল্যান তো তার দিয়ে কানেক্টেড থাকে, তাই না, তার ছাড়াও ল্যান হয়। কিভাবে হয়, আমাদের যেমন ওয়াইফাই রাউটার, এটা কিন্তু তার ছাড়া ল্যান, ওয়্যারলেস ল্যান। এটাকে দেখবার যে কথা কথা পাবা ডাব্লু ল্যান, ঠিক আছে। ডাব্লু ল্যান মানে ওয়্যারলেস ল্যান, ডাব্লু ম্যান মানে ওয়্যারলেস ম্যান, ওয়াইম্যাক্স। আর এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা আসলে বৈশ্বিক একটা ব্যাপার। ইন্টারনেট হচ্ছে এক ধরনের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। নেটওয়ার্ক কিসে কিসে ব্যবহার করতেছি আমরা, নেটওয়ার্ক এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্ক কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করছি, আমরা ইমেইল পাঠানোর জন্য ব্যবহার করছি, আমরা ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহার করছি, আমরা প্রিন্টার শেয়ার করি, আমরা অনলাইনে মিটিং করি, ভিডিও কনফারেন্সিং করি, আমরা ডেটা অনলাইনে রেখে দিই। আমাদের ফিজিক্যাল ডেটা পেন ড্রাইভ হারায় যেতে পারে, আমার হার্ড ডিস্ক ক্র্যাশ খেতে পারে, কিন্তু ক্লাউডে রাখলে আমরা ফিল করি যে মোর সিকিউর ওয়েতে আমি রাখছি, ঠিক আছে, সবসময় পাবো, এরকম। তো নেটওয়ার্কের যে কয়েকটা নাম বললাম, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এইগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স একটু দেখে নিতে পারো। যে মোটামুটি আমরা যে ব্লুটুথ হেডফোন ব্যবহার করছি, স্মার্ট ওয়াচ ব্যবহার করছি, হ্যাঁ, তারপরে ব্লুটুথ হেডফোনের মধ্যে কি বলে এটাকে, ইয়ারবাড গুলো যে আছে, ওগুলো তো ব্লুটুথের তৈরি, তাই না। এছাড়াও কিছু নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি আসছে, এনএফসি। যেমন ধরো যে
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, RFID কার্ড, ওই যে অনেক ট্যাগ মারা কার্ড থাকে এরকম, যেটা হচ্ছে কোনো ডিভাইসের সামনে নিয়ে গেলে দরজাটা খুলে গেল, এরকম তোমরা হয়তো ডোর অনেকে দেখে থাকবে, ডোর লক, যে ডিজিটাল ডোর লক। কার্ড আছে আমার কাছে, কার্ডটা আমি তালাটার কাছে নিয়ে গেলাম, ব্যাস, তালাটা খুলে গেল। ঠিক আছে, এরকম নিয়ার ফিল্ড কমিউনিকেশন গুলো এই প্যানের আন্ডারেই পড়ে। ঠিক আছে। আর ল্যান, ল্যান হচ্ছে মূলত ওয়্যার্ড বা ওয়্যারলেস দিয়ে একটা ছোট্ট বদ্ধ পরিসরে ছোট জায়গায় কয়েকটি ডিভাইসকে কানেক্ট করার একটা সিস্টেম। এখানে প্রিন্টার শেয়ার করা যায়, এখানে কি বলে, ডেটা ট্রান্সফার করা যায় খুব ইজিলি। ঠিক আছে, খুব ইজিলি এক পিসির সফটওয়্যার আর এক পিসিতে আমি নিয়ে যে ইনস্টল করতে পারি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, একটা পিসিতে বসে আমি সবগুলো পিসি কন্ট্রোল করতে পারি, এটা খুবই সুবিধা। আর এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান, এটা সাধারণত একটা সিটি, এটা বা লার্জ ক্যাম্পাস। ঠিক আছে, সাধারণত অনেক মানুষ এখানে আহ, এই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারে। ঠিক আছে। আর ওয়ান মানে তো বুঝতে পারছো যে পুরো বৈশ্বিক ব্যাপার, কোথায় ইউএসএ, কোথায় ইউরোপ, কোথায় এশিয়া, সবাই কিভাবে কানেক্টেড, স্যাটেলাইট দিয়ে কানেক্টেড। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই তারগুলো দেখতে পাচ্ছ, এই কি অপটিক্যাল ফাইবার, এই যে অপটিক্যাল ফাইবার সমুদ্র দিয়ে গেছে। ঠিক আছে, এই যে ব্রডব্যান্ড প্রযুক্তির মূল একটা উম, হাতিয়ার হচ্ছে এই অপটিক্যাল ফাইবার, সাবমেরিন কেবল বলে, সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল দিয়ে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে। এমনকি স্যাটেলাইট দিয়েও বর্তমানে এরকম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইজিলি তৈরি করতেছে কে, স্টারলিংক, ইলন মাস্কের। আরো অনেকে আছে, তার মধ্যে স্টারলিংক অন্যতম। তো এত কিছুর পরে এখন আমি একটা জিনিস বলতে পারি, ইন্টারনেট জিনিসটা তাহলে কি? ইন্টারনেট আসলে এক ধরনের ওয়ান, এই ওয়ান এক ধরনের, এটা হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক, এটা হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক। পরেরটা চলে যাই আমরা। আমরা একটু দেখে নিব যে হচ্ছে, আমরা একটু আগে যে নেটওয়ার্কের ধরনগুলো পড়লাম, যে কিভাবে কিভাবে নেটওয়ার্ক তৈরি করে, কি কি উপায়ে তারগুলো কিভাবে রাখা যায়, ডিভাইসগুলোকে কত কম্বিনেশনে কানেক্ট করা যায়, কি কি ওয়ে আছে। একটা সহজ ওয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে বাস টপোলজি বলে, এটাকে কি বলে, বাস টপোলজি কি করে এটা, একটা মেইন, একটা ব্যাকবোন, একটা তার থাকে, সেই ব্যাকবোন তারের সাথে একাধিক কম্পিউটার সংযোগ দিচ্ছে যেখানে যখন প্রয়োজন। ঠিক আছে, এটা হচ্ছে বাস টপোলজি। সহজ করে বলি, সমস্যা হচ্ছে এই ব্যাকবোন তার যদি নষ্ট হয়ে যায়, এই পিসি গুলো আর নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। ঠিক আছে, আর যদি এই পিসির সংখ্যা বেশি হয়ে যায়, তখন এখানে ডেটা কলিশন বেড়ে যায় এবং এটাতে কিছু সমস্যা তৈরি হয়। চলো এই রিং দেখতে পাচ্ছ, রিং টপোলজি নিয়ে পড়ি। রিং মানে দেখো এই যে গোলাকার একটা স্ট্রাকচার, দেখছো একটা পিসির সাথে আরেকটা পিসি কিভাবে কানেক্ট, সার্কুলার ওয়েতে। এইভাবে রিং টপোলজির একটা সমস্যা হচ্ছে, যে কোনো একটা জায়গায় যদি, যে কোনো একটা পিসি যদি কোনো সমস্যা হয়, তাহলে এই পুরো নেটওয়ার্কটা ফেল করে। তো আমরা বাস টপোলজি, রিং টপোলজি নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড না। আর এদিকে আছে মেশ টপোলজি, ট্রি টপোলজি, এগুলো নিয়ে আমরা খুব বেশি ইন্টারেস্টেড না, শুধু দেখে রাখো। মেশ টপোলজি, টপোলজি মানে হচ্ছে প্রতিটা পিসি প্রতিটা অন্য পিসির সাথে কানেক্ট এবং ডেডিকেটেড ওয়ে আছে, মানে এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। দেখো এই পিসি দেখো, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। এরকম যদি ডেডিকেটেড ওয়ে থাকে, তখন তাকে বলে মেশ টপোলজি। আর ট্রি টপোলজি কেমন, হায়ারার্কিয়াল সিস্টেম, মানে হচ্ছে টপ টু বটম সিস্টেম। এর ডানে দেখো একটা ডিভাইস, সেই ডিভাইসের আন্ডারে দুইটা পিস। ঠিক এর বামে আরেকটা ডিভাইস, সেই ডিভাইসের আন্ডারে দুইটা পিস। তা আমরা মেইন যে জায়গায় ফোকাস করব, সেটা হচ্ছে আমার এই স্টার টপোলজি, সেটা আমি এই জন্য শেষে পড়াচ্ছি। এই স্টার টপোলজি খুবই আমরা বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত। এটা করে কি, এটা সেন্ট্রাল একটা নেটওয়ার্ক ডিভাইস থাকে,
এটাকে তুমি সুইচ দিয়েও চালা দিতে পারো, হাব দিয়েও চালা দিতে পারো। তবে স্মার্ট হচ্ছে সুইচ। কি করে, এই প্রতিটা পিসি বা প্রতিটা ডিভাইস ওয়্যার্ড কানেকশন দিয়ে, ল্যান ল্যানের তার দিয়ে, ঠিক আছে, কি করে ওই সুইচের সাথে কানেক্টেড থাকে। কোনো পিসি কোনো পিসি যদি ডাটা পাঠাতে চায় এই অন্য পিসিকে, সে এই ডিভাইসের থ্রুতে পাঠায়। এই ডেটার ডেস্টিনেশন থাকে, মনে করো যে সুইচ হয়ে পিসি ওয়ানে যাবে, ডেটাটা সুইচে আসবে আগে। সুইচ দেখবে যে ও আচ্ছা আচ্ছা এটা পিসি ওয়ানে পাঠাতে বলছো, ঠিক আছে, তাহলে পিসি ওয়ানটা কোন দিকে আছে সে দেখতে পাচ্ছে যে পিসি ওয়ানের ঠিকানা হচ্ছে এই পাশে, ডাটাটাকে সে এইভাবে বাইপাস করে দিয়ে দেয়। সুইচের কাজই হচ্ছে যে ডাটাটা আসলো, কোথায় যাওয়ার কথা সে অনুযায়ী তাকে পাঠায়। তো এই স্ট্রাকচারটাকে বলে স্টার টপোলজি। দেখো এটা স্টারের মতো কিছু, দেখো স্টার টপোলজি, ঠিক আছে। একটু বিস্তারিত পড়ে নিই। সব ডিভাইস একটি কেন্দ্রীয় সুইচ বা হাবের সাথে সংযুক্ত থাকে। এর সুবিধা কি বলতেছে যে এর স্থাপন স্থাপনা ও ব্যবস্থাপনা কি সহজ। তারপরে কোনো একটি ডিভাইস নষ্ট হলে অন্যগুলো সচল থাকে। মানে এই একটা ডিভাইস নষ্ট হয়ে গেল, তাই বলে কি বাকি এই পিসি গুলো নিজেদের সাথে যোগাযোগ করতে পারবে না? পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এটা একটা বিশাল সুবিধা, যে একটাতে সমস্যা হলেও বাকিগুলোর কোনো সমস্যা হয় না। এখানে ত্রুটি শনাক্ত করা খুবই সহজ, যে কোন পিসিতে ডাটা যাচ্ছে না বা কোথায় ঝামেলাটা হচ্ছে। ঠিক আছে? আর সমস্যা হচ্ছে সুইচ বা হাব এই ডিভাইসটাই যদি নষ্ট হয়ে যায় তখন সমস্যা, তখন পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তো নেটওয়ার্ক টোপোলজি একটু মনে করার চেষ্টা করো কি কি পড়লাম। বাস টোপোলজি, সে একটা ব্যাকবোন কেবলের সাথে সব ডিভাইস যুক্ত। রিং টোপোলজি, এই গোল, পুরোপুরি গোল, ডিভাইসগুলো বৃত্তাকার ভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে। আমরা পড়লাম স্টার টোপোলজি, শেষে পড়লাম সব ডিভাইস একটি কেন্দ্রীয় সুইচ বা হাবের সাথে সংযুক্ত থাকে। আর মেশ হচ্ছে সবাই সবার সাথে সরাসরি যুক্ত থাকে। ট্রি কি? ট্রি হচ্ছে স্টার আর বাস টপোলজির সমন্বয়ে গঠিত স্তর ভিত্তিক নেটওয়ার্ক। এটা 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 হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্তর ভিত্তিক নেটওয়ার্ক কি বলছে? স্তর ভিত্তিক নেটওয়ার্ক মানে হচ্ছে হায়ার আর কি থাকে, টপ টু বটম একটা স্ট্রাকচার থাকে। আমরা এখন পড়বো নেটওয়ার্ক মিডিয়া নিয়ে। চলো দেখি। নেটওয়ার্ক মিডিয়াটা হচ্ছে বলছে যে এমন মাধ্যম যার মাধ্যমে কি হয়, একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান করা হয়। কিরকম নেটওয়ার্ক মিডিয়া হয় আসলে? নেটওয়ার্ক মিডিয়া হতে পারে ওয়্যার্ড, এটাকে বলে গাইডেড। আর একটা থাকে ওয়্যারলেস, সেটাকে বলে আনগাইডেড। ঠিক আছে? তো এরকম ওয়্যার কি কি ওয়ে আছে? একটা প্রযুক্তি আসছিল সেই 2000 সালের আগেই, 1980-90 সালের দিকে। সেটা হচ্ছে ইথারনেট প্রযুক্তি। ইথারনেট ইথারনেট প্রযুক্তি হচ্ছে সে কপার ওয়্যারের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারবে। কেমন কপার ওয়্যার? এখানে চারটা পেয়ার থাকে, চার জোড়া, চার দুগুণা আটটা তার থাকে, শুধু সিঙ্গেল সিঙ্গেল না, জোড়া আকারে থাকে। কেমন আবার জোড়া? এই দেখো নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, টুইস্টেড থাকে, টুইস্টেড মানে মোচড়ানো। এখানে তিন জোড়া দেখা যাচ্ছে, তো এখানে আসলে কয় জোড়া আছে তার? চার জোড়া। এই যে একটা তোমরা এখানে পোর্ট ইয়া দেখতে পাচ্ছ, মানে কি বলে এটাকে, সকেট বা হচ্ছে কেবলের মাথায় একটা ক্যাপ দেখতে পাচ্ছ না, এটাকে বলে কানেক্টর। এটাকে বলে কানেক্টর, এটার নাম আছে কিছু। কি নাম? এটাকে বলে RJ45, RJ45 কানেক্টর বলে। ঠিক আছে? তোমরা বাসা বাড়িতে যখন ওয়াইফাই ব্যবহার করো অনেকে, পিছনে যায় দেখবা, খুলে দেখিও তারগুলা, যে এরকম একটা ছোট্ট কানেক্টর আছে। প্রতিটা পিসিতেই এরকম দেখো কি আছে, পোর্ট আছে। বর্তমান অনেক আধুনিক পিসিতে, ল্যাপটপে দেয় না কেন জানি। তবে বেশিরভাগ পিসিতেই এগুলা থাকে। কিসের জন্য থাকে? এটা হচ্ছে ইথারনেট পোর্ট। এটা দিয়ে আমি ইন্টারনেটের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবো। মূলত ল্যান
নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য এই ধরনের তার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটাকে বলে ইউটিপি কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। দেখো এই কেবলটা কেমন কেবল? পেয়ার কেবল, পেয়ার, জোড়া জোড়া। কেমন পেয়ার? টুইস্টেড পেয়ার, সোজা সোজা না খালি টুইস্টেড করা। আবার হচ্ছে আনশিল্ডেড। আনশিল্ডেড কেন? আনশিল্ডেড মানে এই তারগুলো যখন প্লাস্টিক দিয়ে মোড়াই দিছে, এক্সট্রা অন্য কোনো আর কি বলে এখানে প্রোটেকশন ব্যবহার করা হয়নি। যেমন ডিশ অ্যান্টেনার তার কখনো খুলে দেখছো কিনা আমি জানি না। ডিশ অ্যান্টেনা বলতে ডিশ লাইনের যে তার, কোয়েক্সিয়াল কেবল বলে, ওই তারের প্লাস্টিকের নিচে একটা চিকন তার জালির মতো একটা আবরণ থাকে। বাইরের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স যেন ওখানে না হয় সেজন্য। ঠিক আছে, তো ঠিক এখানে এরকম কোনো অবস্টাকল দেওয়ার মতো কিছু রাখা হয় না। এই জন্য এটাকে বলে আনশিল্ডেড, কোনো কিছু আহ, বাইরে থেকে এসে বাধা পায় না, মানে কোনো ইন্টারফারেন্স আসলে হতে পারে, যেটা একটা ওর সমস্যা। তো এইরকম কেবল দিয়ে, ইথারনেট প্রযুক্তি দিয়ে মোটামুটি খুব বেশি দূর, 100 মিটারের বেশি কিন্তু মানে ডেটা ট্রান্সফার করা যায় না, লস হয়ে যায়। ঠিক আছে, ডেটা লস হয়ে যায়। তখন আবার একটা জিনিসের ব্যবহার করা যায় রিপিটার। সে আবার সিগন্যাল, লস সিগন্যালটাকে আবার কি করতে পারে, সে আবার ম্যাগনিফাই করে আবার একটু গেইন করে দিতে পারে, দিয়ে আবার পাশে দিতে পারে। তো এই ইথারনেট প্রযুক্তির সাথে আমরা কয়েকটা জিনিস দেখলাম। যে ইথারনেট প্রযুক্তিতে একটা কানেক্টর থাকে, এটাকে বলে RJ45 কানেক্টর। আর এই যে কেবলটা থাকে এখানে টুইস্টেড পেয়ার কেবল থাকে, এবং সেটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর যে পোর্টটা থাকে এটাকে আমরা ইথারনেট পোর্ট বলি, বা RJ45 পোর্ট বলি। ঠিক আছে, এই তো। এরপরে ইথারনেট কেবল ছাড়া আসে তোমার অপটিক্যাল ফাইবার অপটিক, বা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল এগুলো দেখতে তোমরা রাউটারের পিছনে দেখবে যে হলুদ রঙের তার দেখা যায়, অন্য থেকে যেটা আসে রাউটারের মধ্যে, রাইট না? তোমার উম, বাইরে থেকে যে অপটিক্যাল ফাইবারটা আসছে কালো রঙের, সেটা একটা বাক্সের মধ্যে জোড়া দেয়। সেই তার থেকে জোড়া দিয়ে একটা হলুদ রঙের, বা হ্যাঁ হলুদ রঙের সাধারণত হয়, চিকন অপটিক্যাল ফাইবার তার বের হয়ে আসে। এই তারটা কোথায় যায় লাগে? একটা ছোট ডিভাইস, ওটাকে বলে অনু। যে অনু কিনে নিতে হবে, অনু নিজেদের কিনতে হবে, এরকমগুলো বলে না ওয়াইফাই নেওয়ার সময়। এই অনু সামনে আমরা পড়বো, ONU, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। সে কি করে? সে হচ্ছে এই অপটিক্যাল ডাটা, অপটিক্যাল আমার লাইটকে সে হচ্ছে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, আমরা দেখবো সব পরে। অপটিক্যাল ফাইবার এখানে তুমি দেখে নাও আপাতত, যে এর ভিতর দিয়ে কি চলে, আলো যায়, আলো, লাইট ট্রাভেল করে। আমরা যে ডাটা সিগন্যাল পাঠাচ্ছি, ডাটাগুলো পাঠাচ্ছি, ডিজিটাল ডাটাগুলোকে প্রথমে আমরা কি করি, ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করি, করে পরে আবার এটাকে আবার লাইট সিগন্যালে কনভার্ট করে অপটিক্যাল ফাইবার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। চলো নেক্সট স্লাইডে চলে যাই। আমরা দেখবো হচ্ছে এই যে অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট সার্ভিস আমাদেরকে দিচ্ছে, তাদেরকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরকম কয়েকটা উদাহরণ বলতে পারো? দেখো তো, লিঙ্ক থ্রির নাম শুনছো তোমরা, তারপরে আম্বার আইটি, এমনকি BTCL নিজেও এরকম ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে, ব্রডব্যান্ড, তাই না? এমনকি তারা অপটিক্যাল ফাইবার ছাড়াও একটা সময়, দীর্ঘ সময় ধরে তারা কিন্তু টেলিফোনের লাইনে ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, তো এই ISPর কিছু ভূমিকা আছে। তারা মূলত কি, সরকারের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে নেয়, তারপরে একেবারে গ্রাহক সেবা দেয়, গ্রাহক পর্যায়ে এবং গ্রাম অঞ্চল পর্যন্ত, শহরের প্রতিটা মানুষকে, মানুষের দোরগোড়ায় যেয়ে যেয়ে তারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। এই জন্য তাদেরকে বলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা আমরা কিন্তু সিলেবাসের মধ্যে ঢুকে গেছি প্রায়। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে ISP কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারা কি করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। কিভাবে প্রোভাইড করে করতেছে বর্তমানে? আহ বেশিরভাগই হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে করতেছে।
ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তবে বর্তমানে বাংলাদেশে নতুন এক আইএসপি আসছে, সেটা হচ্ছে স্টারলিংক। সে হচ্ছে কি করে, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। তারাও একটা আইএসপি, তাদের ওয়েটা একটু আলাদা। ঠিক আছে, চলো দেখি আর কি কি আছে এই স্লাইডে। বলতেছে ব্রডব্যান্ড কি। আচ্ছা আচ্ছা, ব্রডব্যান্ড কি? ব্রডব্যান্ড হচ্ছে একটা উচ্চ গতির ইন্টারনেট সংযোগ পদ্ধতি, যে একসাথে একাধিক সিগন্যাল চ্যানেল ব্যবহার করে এবং দ্রুত ডেটা ট্রান্সমিট করে। সহজ কথা, ব্রডব্যান্ড মানে হচ্ছে একসাথে অনেক ডাটা চলাচল করতে পারে এমন সার্ভিস, এমন ইন্টারনেট সার্ভিস। ঠিক আছে, টেলিফোন লাইন দিয়ে কিন্তু অত স্পিডে ছিল না। মনে আছে অ্যাপলের কথা বলতেছিলাম যে, যে টেলিফোন লাইন দিয়ে তোমার কানেক্টেড ছিল, মাত্র 56 কিলো বিট পার সেকেন্ড স্পিডে তখন কিন্তু ডেটা ট্রান্সফার হয়েছে। ব্যান্ডউইথ এত কম ছিল, কিন্তু ব্যান্ডউইথ যখন আহ, বাড়বে, বেশি ব্যান্ডউইথ ওলা ইন্টারনেট কানেকশন আমরা যখন পাবো, তখন সেটাকে আমরা বলতে পারবো ব্রডব্যান্ড। নর্মালি 1 মেগাবিট পার সেকেন্ডের বেশি হলেই আমরা ওটাকে ব্রডব্যান্ড বলতে পারবো। তো ব্রডব্যান্ড আর এই কি বলে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটার মধ্যে একটা পার্থক্য আমি এখানে দেখাইছি। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন মানে হচ্ছে কি, এটা হচ্ছে টেলিফোন লাইন ব্যবহার করে ইন্টারনেট সেবা দেওয়া। তো ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতির, আর ডিএসএল হচ্ছে কত গতির না, আর কি, নিম্ন গতির। ঠিক আছে, এর ব্রডব্যান্ডের একাধিক চ্যানেল থাকে, আর ডিএসএল এর একাধিক চ্যানেল থাকে না। ঠিক আছে, ব্রডব্যান্ড কিভাবে ব্রডব্যান্ড বর্তমানে 4G টেকনোলজি দিয়ে গ্রামীণ সিম, এয়ারটেল সিম এরা কিন্তু কি করতেছে, ব্রডব্যান্ড সুবিধা দিচ্ছে আমাদেরকে, মোবাইলে দিচ্ছে। ঠিক আছে, লিঙ্ক 3, আম্বার আইডি তারা অপটিক্যাল ফাইবার দিয়ে দিচ্ছে, স্টার লিঙ্ক তারা হচ্ছে কি দিয়ে দিচ্ছে, স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে দিচ্ছে। তো বিভিন্ন মাধ্যম দিয়েই এই ব্রডব্যান্ড সুবিধাটা পাওয়া সম্ভব। ঠিক আছে, আর ডিএসএল এটা আসলে বর্তমানে অবসলেট প্রায়। এই টেলিফোন লাইন দিয়ে ইন্টারনেট কেউ আর ব্যবহার করে না, আমার মনে হয় না কেউ করে। ঠিক আছে, চলো আমরা স্কিপ করি। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ওয়াইফাই। ঠিক আছে, চলো দেখি ওয়াইফাই জিনিসটা কি। আসলে এটা আসলে একটা ওয়্যারলেস প্রযুক্তি। এখানে কিছু ওয়েব তৈরি হয়। এই ওয়াইফাই রাউটারের মধ্যে কিছু ডিভাইস এখানে ইন্টিগ্রেট করা আছে। এখানে আছে মডেম, এখানে এইরকম ওয়েব তৈরি করার মতো ডিভাইস আছে একটা, ওটাকে বলে অ্যাক্সেস পয়েন্ট। সে হচ্ছে ওয়্যারলেস এই ওয়েব গুলো দিয়ে কোনো ডিভাইসকে কানেক্ট করতে পারে। রাউটারের পিছনে ল্যানের তার লাগানোর মতো জায়গা থাকে। যারা ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করে কানেক্টেড হয়, তারা তো ইন্টারনেট ব্যবহার করতে পারেই। আর যারা সরাসরি কম্পিউটারে ওই ল্যানের তার লাগায় কানেকশন নেয়, আর ইথারনেট প্রযুক্তি দিয়ে ওয়াইফাই রাউটার থেকে নিয়ে নিতে পারে। তাই না? তো চলো দেখি এই ওয়াইফাই এর কি কি সুবিধা আছে। তার বিভিন্ন সুবিধা, আর সুবিধা যে আমাকে তার কানেক্ট করে করে নিয়ে বেড়ানো লাগতেছে না। যদিও আমি এই তার দিয়েও করতে পারছি, তার ছাড়াও আমার সুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি এই যে হাঁটাহাঁটি করছি এখান ছাদ, 2 তলা থেকে 3 তলায় চলে যাচ্ছি, আমার ওয়াইফাইটাও ডিসকানেক্ট হচ্ছে না। ঠিক আছে, তো নর্মালি এটার কিছু সমস্যা আছে, যে খুব বেশি দূর পর্যন্ত আমরা যেতে পারি না। মোটামুটি 100 মিটারের মধ্যে থাকলে রেঞ্জটা ভালো থাকে, বা হচ্ছে স্ট্রেংথ, সিগন্যাল স্ট্রেংথ ভালো থাকে। আর এখানে যে ফ্রিকোয়েন্সির ওয়েভ বের হয়, এই ফ্রিকোয়েন্সি, দুইটা ফ্রিকোয়েন্সি মোটামুটি এখন পাওয়া যায় ডুয়েল ব্যান্ড। একটা হচ্ছে 2.4 GHz ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে 5 GHz ফ্রিকোয়েন্সি। সাধারণত 5 GHz ফ্রিকোয়েন্সিটা বেশি স্পিড পাওয়া যায়, তবে এটার রেঞ্জ কম। এই 5 GHz এর রেঞ্জ কম। সাধারণত এক দুইটা দেয়াল পাইলে সে আর ওদিকে আর যেতে পারে। সেক্ষেত্রে 2.4 GHz এর স্পিড একটু কম হলেও সে একটু বেশি দূর পর্যন্ত যায়। একটু অবস্টাকল পাইলো, আর কাঠের দরজা পাইলো, বা হচ্ছে আলমারি আছে, এগুলো ভেদ করে সে মোটামুটি চলে যেতে পারে। এমনকি দেয়ালও কিছুটা সে ভেদ করে চলে যেতে পারে। ঠিক আছে, রাউটার আছে ঘরের ভিতরে, কিন্তু দরজা লাগাই দাও, বাইরেও তুমি কিন্তু কিছুটা পাও।
দেখবা যে 5 GHz খুব একটা পাচ্ছ না, 2.4 GHz মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। আমরা এখন দেখবো হচ্ছে হটস্পট, যেখানে তোমার ওয়্যারলেস ইন্টারনেট অ্যাভেলেবল আছে, সেটাকে আমরা হটস্পট বলি। হটস্পট কি জিনিস? যে একটি নির্দিষ্ট এলাকা যেখানে ওয়্যারলেস ইন্টারনেট পাওয়া যায়, মোবাইল ফোনের হটস্পট ফিচার দিয়ে অন্য ডিভাইসেও ইন্টারনেট শেয়ার করা যায়। হটস্পট তোমরা অনেকেই ব্যবহার করো, নেট, হ্যাঁ, তোমাদের ডেটা থাকলে অনেকের সাথে শেয়ার করো হটস্পট দিয়ে। কিছু নেই, চলো আমরা ওয়াইম্যাক্স জিনিসটা একটু বুঝি। ওই যে কথা বলতেছিলাম না ম্যান নিয়ে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওই ম্যান শহরব্যাপী নেটওয়ার্ক, হ্যাঁ। তো তার দিয়ে না করে আমরা যদি বেতার দিয়ে করি, যেমন ধরো এরকম আহ, এরকম টাওয়ার দেখছো সাধারণত ব্যাংকের উপরে টাওয়ার দেখতে পাওয়া যায়, তাই না? পুলিশের কোয়ার্টারেও দেখবা যে এরকম কিছু টাওয়ার আছে, তাদের নিজেদের যোগাযোগের জন্য আলাদা ফ্রিকোয়েন্সিতে চলে গেল। তো সাধারণত এখান থেকে মাইক্রোওয়েভ বের হয়। মাইক্রোওয়েভ কি জিনিস সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তরঙ্গ আর কি, ঠিক আছে। সাধারণত রাডারেও এরকম তরঙ্গ ব্যবহার হয়। তো এই মাইক্রোওয়েভ তরঙ্গ দিয়ে কি প্রযুক্তি তৈরি করা হয়েছে? ওয়াইম্যাক্স প্রযুক্তি। ওয়াইম্যাক্স প্রযুক্তি, ওয়াইম্যাক্স প্রযুক্তিটা জিনিসটা কি? মোটামুটি তোমরা যেমন দেখলা যে ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি ছিল 2 থেকে 5, কিন্তু এই ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 থেকে 66 GHz। ফ্রিকোয়েন্সি যত বেশি বুঝবা যে তার শক্তিও তত বেশি, তার শক্তিও তত বেশি, সে তাহলে অনেক শক্তিশালী ওয়েভ ছাড়ে এখান থেকে, ঠিক আছে। সাধারণত দীর্ঘ দূরত্বের জন্য উচ্চ গতির বেতার ইন্টারনেট প্রযুক্তি হচ্ছে এই ওয়াইম্যাক্স। ওয়াইফাই এর চেয়ে অনেক বড় এলাকা কাভার করতে পারে, সাধারণত কয়েক কিলোমিটার পর্যন্ত কাভার করতে পারে। একে ডাব্লু ম্যান বলা যায়, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা যায়। এই ওয়্যারলেস ফিডেলিটি ওয়াইফাই আর এই ওয়াইম্যাক্স এর একটা যদি কম্পারিজন আমরা দেখতে চাই, চলো একটু চেক করে দেখি। এইটা তুমি মনে রাখতে পারো যে ওয়্যারলেস প্রযুক্তির এই যে ওয়াইফাই, সেটা হচ্ছে IEEE 802.11 প্রযুক্তির। এটা তুমি একটু মনে রাখো, এটা পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষাতেও আসে। যে হচ্ছে ওয়াইফাই এর যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা IEEE এর কত নম্বর? সেটা হচ্ছে 802.11, 802.11, ঠিক আছে। আর ওয়াইম্যাক্স এর বেলায় এটা হচ্ছে 16, 802.16। একটা জিনিস এর ফাঁক দিয়ে বলে দিই, যে তোমার যে ব্লুটুথের জন্য কত ছিল? ব্লুটুথের জন্য ছিল এটা হচ্ছে 802.15 ছিল। তো 802.15 কার জন্য? ব্লুটুথের জন্য। সিরিয়ালি মনে রাখতে পারো, ওয়াইফাই 11, ব্লুটুথ 15, ওয়াইম্যাক্স 16, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, তা একটু মনে রাখতে পারো যে এটা 5-এর মধ্যে, ওয়াইফাই 5-এর মধ্যে, ওয়াইম্যাক্সটা অনেক বেশি, একেবারে অনেক বেশি, 66 পর্যন্ত প্রায়, ঠিক আছে। তো এটার স্পিড বেশি, প্রায় 1 Gbps, মানে 1 গিগাবিট পার সেকেন্ড। ছোট বি মানে বিট, বড় বি থাকতো তাহলে বাইট বলতাম, ছোট বি বিট, 1 Gbps। ওয়াইফাই বেলায় মোটামুটি 300 Mbps, মাত্র মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। বর্তমানে অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড এত মানে প্রসারিত হয়েছে ওয়াইফাই দিয়ে, আর আসলে ওয়াইম্যাক্স আগাইতে পারেনি। চলো আমরা আগাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে কিছু ইন্টারনেট প্রযুক্তির ভিজুয়াল একটা কম্পারিজন বা তুলনা, যে হচ্ছে মোটামুটি এফএম রেডিওটাকে রাখা হয়েছে এই কারণে যে মোটামুটি এফএম রেডিও ছোটবেলায় আমরা অনেকে শুনতাম, তো সেই ওয়েভগুলো দেখতে কেমন? এফএম রেডিওর ওয়েভ সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি। তো তারপরে মোবাইল যখন 1990 সালের দিকে আসলো, আহ, ছোট ছোট নোকিয়া মোবাইলগুলো, সেগুলোতে কি ছিল? 2G নেট, 2G নেট ছিল। তাহলে 1Gটা কোনটা? এই যে রেডিও ওয়েভ যেগুলো না, এগুলাকে 1G বলি আমি। ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন, ঠিক আছে।
আর এই 2G হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক। এখনো কিন্তু দেখবো মাঝে মাঝে মোবাইলে নেটওয়ার্কের সিগন্যালের খুঁটির পাশে জি লেখা ওঠে, জি ফর জিএসএম। ঠিক আছে, এরপরে তোমরা অবাক হয়ে যাবে যে আসলে অনেক সময় ই হয়ে থাকে না, কিছু এলাকায় গ্রামে গেলে 3G বা 4G কিছু পাওয়া যায় না, ই হয়ে থাকে। এই ই আসলে কি? ই হচ্ছে ইডিজি প্রযুক্তির ইন্টারনেট। তো ইডিজি আসলে ছিল 2Gর একটু আপডেটেড ভার্সন। 2Gর একটু আপডেটেড ভার্সন, কেউ অনেক সময় 2.5G বলে। পরে আসলো তোমার 3G। 3G কি? এই যে এইচ উঠে থাকে না, এইচ প্লাস, এর 3G। এই এইচএসপি এ এই টেকনোলজিটা আরো একটু বেশি ফ্রিকোয়েন্সি। কত ফ্রিকোয়েন্সি এটা? এটার ফ্রিকোয়েন্সি আসলে 2100 মেগাহার্জ। কত মেগাহার্জ? 2100 মেগাহার্জ। আর এখানে হচ্ছে 2600-র মতো। 4G তে মোটামুটি একটু শক্তিশালী ওয়েভ ব্যবহার করা হয়। শক্তিশালী ওয়েভ মানে এগুলার শক্তি বেশি। এগুলোর সাথে যদি একটু ওয়াইফাই 5 GHz কম্পেয়ার করো, 5 GHz চিন্তা করে দেখো তো, কোথায় 2100 2100 মেগাহার্জ, 2600 মেগাহার্জ। তো 2600 মেগাহার্জকে একটু বুদ্ধি করে 2.6 GHz লিখছি। 2.6 GHz। চিন্তা করে দেখো তো, আমরা ওয়াইফাইতে কি বলছিলাম? 2.4 GHz। তাহলে ওয়াইফাই আমরা বাড়িতে যেটা ব্যবহার করি সেটা মোটামুটি 4G ক্যাটাগরি, তাই না? তো এই 5G ক্যাটাগরি যখন আসলো, বলতেছে না যে ডুয়াল ব্যান্ড, 5G ক্যাটাগরিতে মূলত প্রায় 5 GHz পর্যন্ত ফ্রিকোয়েন্সি উঠে। 5 GHz, 5 GHz, বুঝতেছো? 5 GHz মানে এদের সাথে যদি কম্পেয়ার করো, তাহলে 5,000, কোথায় 2600, কোথায় 5,000 মেগা। ঠিক আছে, এই যে এই নিচে পার্থক্যটা দেখছো? যে 2.4 GHz এর ওয়েভটা দেখো একটু ফাঁকা ফাঁকা, 5 GHz এর দেখো একটু কাছাকাছি, ঘিসিমিসি ঘিসিমিসি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা বিভিন্ন প্রযুক্তির ওয়েবের মধ্যে একটা পার্থক্য তোমরা দেখতে পাইলা। আমরা তোমাকে একটা ভিজুয়ালাইজেশন দেখাতে চাচ্ছি যে এই ওয়েবগুলার এই পাশে যদি একটা ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারের পরে তার কি অবস্থা হয়, চলো একটু দেখি তো। মনে করো এই ওয়েবগুলা যাওয়ার পথে এরকম একটা দেয়াল পাই। কিসের দেয়াল? ইটের দেয়াল, কংক্রিট আছে। এই কংক্রিট পার হয়ে কারা কারা যেতে পারে চলো একটু দেখি। যে এফএম রেডিও, সে সুন্দর মতো পার হয়ে চলে যায়, মাত্র 2% লস হয়। অথচ হাই পেনিট্রেশন ভালো মতো পুরোটাই প্রায় চলে যায়, এরকম দেয়াল তার কাছে কোনো ব্যাপারই না। 2G, 2G মোটামুটি সে যেতে পারে প্রায় 4 ভাগের 1 ভাগ তার লস হয়ে যায়। মানে 100-র মধ্যে 25 নষ্ট হয়ে যায়, আর 75-এর মতো থাকে। এই জন্য হচ্ছে মোটামুটি যেসব জায়গায় মানে একটা প্রত্যন্ত অঞ্চল, অন্তত এই যে 2Gটা, জিএসএম টেকনোলজির এই নেটওয়ার্কটা পাওয়া যায়, কথা বলা যায় মোবাইলে। ঠিক আছে, ছোট মোবাইলে খুব ইজিলি কথা বলা যায়। আর ইডিজি এর মোটামুটি প্রায় অর্ধেকের বেশি লস হয়ে যায়। ঠিক আছে, অর্ধেকের বেশি লস হয়ে যায়, খুব বেশি থাকে না, তাও কোনো মতো কথাবার্তা বলা যায়। 3G, 3G এইদিকে খুব সুন্দর চলতেছে, দেয়াল ভেদ করতে যায় দেখা গেছে যে 4 ভাগের 3 ভাগ নষ্ট হয়ে গেছে, 75% লস। ঠিক আছে, 4Gর বেলায়, ওরে বাবা, 4Gর বেলায় সে তো ঢোকার আগেই, দেয়াল পাওয়ার আগেই এদিকে তার অবস্থা খারাপ, ইন্টারফারেন্সের কারণে এদিকে অবস্থা খারাপ। আর সে ঢুকে আর কতদূর যাবে? 85% লস। 4G নেটওয়ার্ক এই জন্য রুমের ভিতরে আমরা খুব একটা পাই না। যদি ব্যারিয়ার থাকে, রুমের মধ্যে 4G নেটওয়ার্ক পাইতে খুব কষ্ট হয়। ঠিক আছে, পাই না সাধারণত, জানালা টানালা খুলে দিলে হয়তো পাওয়া যায়। আর ওয়াইফাই এর কি অবস্থা? ওয়াইফাই এর 2.4G যেটা, 2.4 GHz যেটা, সেটা হচ্ছে 90% ব্লক হয়েছে। মানে দেয়াল পেলে সে আর তেমন অন্যদিকে সিগন্যাল ভালো পাওয়া যায় না। ঠিক আছে, সিভিয়ারলি ব্লক, সিগনিফিক্যান্ট ডাটা ড্রপ হয়। ঠিক আছে, অনেক ইন্টারফারেন্স হয়। এই যে ওয়েব যায়, ওদিক থেকে আসে, এখানে ইন্টারফেয়ার হয়ে এখানে নষ্ট হয়ে যায় কিছু, আর যেটুক থাকে সেটুক আর যেতেই পারে না। ঠিক আছে, আর 5 GHz এর কি অবস্থা দেখো।
5 GHz 95% ব্লক হয়ে যাচ্ছে। বাস্তবের সাথে মিলাতে পারছো? এটা তোমাদের সিলেবাসের বাইরে, তোমাদেরকে জাস্ট মজার জন্য বলো। চলো আমরা এগিয়ে যাই। আমরা এখন একটু দেখবো ব্লুটুথ টেকনোলজিটা। ব্লুটুথের কথা বলতেছিলাম যে ওই যে IEEE 802.15, এটাকে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য ব্লুটুথ ব্যবহার করে আমরা থাকি। ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য আমরা ব্লুটুথ ব্যবহার করে থাকি। ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস স্পিকার আসছে এখন সব ডিভাইসে মোটামুটি ব্লুটুথ দিয়ে কানেকশন দিচ্ছি। ঠিক আছে, ব্লুটুথ নিজেও একটা তাহলে নেটওয়ার্ক, এটা অবশ্যই বেতার প্রযুক্তি। পরিসর সাধারণত কম হয়, সাধারণত 10 মিটার, এর বেশি হয় না। এর দূরে চলে গেলে কি হয়, তখন ডিসকানেক্ট হয়ে যায়। এবং এই ব্লুটুথ দিয়ে আমরা পিকোনেট তৈরি করতে পারি। বলতেছে যে কেমন একটা মাস্টার ডিভাইসের সাথে, এই যে মাস্টার ডিভাইস বলতে একটা মোবাইল ফোন, এর সাথে আমরা 7টা স্লেভ ডিভাইস সংযোগ করতে পারি। স্লেভ ডিভাইস বলতে যে যেমন মনে করো যে তুমি একটা হেডফোন কানেক্ট করলা, এদিকে আর একটা স্পিকার কানেক্ট করলা, এদিকে তোমার স্মার্ট ওয়াচ কানেক্ট করলা। ঠিক আছে, এভাবে একাধিক ডিভাইস তুমি কি করতে পারবা, কানেক্ট করতে পারবে। সর্বোচ্চ কয়টা? 7টা। এই মাস্টার সহ 7টা, বাকি এক্সট্রা 6টা। তো হচ্ছে এই 6টা আর এই একটা 7টা ডিভাইস মিলে যে একটা নেটওয়ার্ক তৈরি হলো, এটাকে বলতে পারি আমরা পিকোনেট। কি বলতে পারি? পিকোনেট। এই যে পিকোনেট। ঠিক আছে, পিকোনেট বলতে পারি। আর এটাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতেছি। যদি আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেহেতু ওয়্যারলেস দিয়ে তৈরি করতেছি, এই জন্য এটাকে বলি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতেছি। ঠিক আছে, তো আমরা এ পর্যন্ত নেটওয়ার্ক মিডিয়া নিয়ে বেশ কয়েকটা জিনিস পড়লাম, ওয়্যারলেস পড়লাম, ওয়্যার্ড পড়লাম। কি কি জিনিস পড়ছি একটু রিকল করি। নেটওয়ার্ক মিডিয়া হচ্ছে ডেটা আদান প্রদানের মাধ্যম। কপারের তারের মাধ্যমে ডেটা পরিবহন করা যায়, যেমন কোএক্সিয়াল কেবল। এদিকে আছে আবার ফাইবার অপটিক কেবল, আলোর মাধ্যমে উচ্চ গতিতে ডেটা পরিবহন করতে পারে। আলোর মাধ্যমে উচ্চ গতিতে ডেটা পরিবহন করতে পারে। ওয়্যারলেসলি কিভাবে করে? ওয়াইফাই দিয়ে করে, ব্লুটুথ দিয়ে করে, মাইক্রোওয়েভ দিয়ে করে। এখানে একটা জিনিস আহ, আসে নাই মনে হচ্ছে, দেখি কি এটা, স্যাটেলাইট দিয়ে করে। যেমন বাংলাদেশ স্যাটেলাইট 1, স্টারলিংক, এদের সাথে, এদের মাধ্যমে আমরা নেটওয়ার্ক স্থাপন করতে পারি। ঠিক আছে, আর ওয়্যার ওয়্যার্ড বা গাইডেড ওয়েতে কি 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 আছে, কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়ালটা কেমন আসলে, ওই যে ডিশ লাইন। আর ফাইবার অপটিক কেবল তো কি বলে, কাচের তৈরি তার, এগুলো আসলে এদের ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলো সামনে এগোতেই থাকে। প্রতিটা জিনিস আলোচনা করছি। ইউটিউবই, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, ল্যান কেবল কথা বলছি আমরা, একটু রিকল করে দিলাম। চলো আমরা সামনে আগাই। স্টারলিং নিয়ে কথা বলতেছিলাম, স্যাটেলাইট প্রযুক্তি। হ্যাঁ, চলো আমরা একটা ভিডিও দেখে ফেলি তো। Starlink is a satellite internet system created by SpaceX. Instead of using underground cables or cell towers, it connects you to the internet. Through a network of thousands of small satellites orbiting close to Earth, a dish at your home communicates with these satellites, sending and receiving data at high speed. Because the satellites are much closer than traditional ones, Starlink offers lower delay and faster internet, even in remote or rural areas where regular connections are limited or unavailable. চমৎকার, তাই না? স্যাটেলাইট তাহলে কি করতেছে, এমন জায়গায় ইন্টারনেট সেবা দিতে পারছে যেখানে অপটিক্যাল ফাইবার পৌঁছায়নি, টেলিফোনের লাইন পৌঁছায়নি, গ্রামীণ ফোন এয়ারটেলের টাওয়ার পর্যন্ত ভালো মতো নেই। কেমন? যেমন ধরো যে সন্দ্বীপ, চট্টগ্রামের একটা দ্বীপ, যেমন ধরো সেন্ট মার্টিন, তো হচ্ছে ওখানে ইন্টারনেট সেবাটা পাওয়ার জন্য স্যাটেলাইটের মতো বিকল্প আর প্রযুক্তি নেই। তো স্টারলিংক বাংলাদেশে আসছে স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে। এটা একটা বলতে পারো যে কানেক্টিভিটির নতুন একটা দুয়ার হচ্ছে। চলো সামনে আগাই। এই ওয়্যারলেস নেটওয়ার্কিং এর বিষয়গুলো আমরা আরেকটু ঝালাই করে চলি। প্রশ্ন যদি করে ওয়াইফাই কি, বলবা ওয়াইফাই হচ্ছে বেতার লোকাল নেটওয়ার্কের আন্তর্জাতিক একটা ব্যবস্থা, আন্তর্জাতিক একটা মান। ওয়াইম্যাক্স কি জিনিস?
+2.16 এটা তার পরিচয়। সামনে IEEE লেখা উচিত। এটা হচ্ছে দীর্ঘ দূরত্বের উচ্চ গতির বেতার ইন্টারনেট প্রযুক্তি। এটাও একটা বেতার ইন্টারনেট প্রযুক্তি, তবে এটা কি লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য। SSID এই জিনিসটা তুমি প্রচুর পাবা হচ্ছে কোথায় জানো? এটা হচ্ছে তুমি ওয়াইফাই যখন কানেক্ট করো, ওয়াইফাই সেটিংস দেখবে SSID টার্মটা পাও। এটা আসলে ওয়াইফাই নেটওয়ার্কের নাম বা পরিচয়। ঠিক আছে, যে রবি ওয়াইফাই, রাহুলস ওয়াইফাই, ঠিক আছে, এইভাবে লেখা না মানুষ, ওই নামটা ওয়াইফাই এর নেটওয়ার্কের নামটা হচ্ছে SSID। ঠিক আছে, তো ব্যান্ডউইথ কি জিনিস? প্রশ্ন আসতে পারে ব্যান্ডউইথ কি। বলতে পারো যে ব্যান্ডউইথ হচ্ছে ডেটা আদান প্রদানের, ব্যান্ডউইথ হচ্ছে ডেটা আদান প্রদানের। আচ্ছা তাহলে ব্যান্ডউইথ কম হতে পারে, বেশি হতে পারে। কম হলে ন্যারো ব্যান্ড, বেশি হলে ব্রডব্যান্ড। এই 1 Mbps এর চেয়ে যদি কম হয় তাহলে সেটাকে বলি ন্যারো ব্যান্ড, আর 1 Mbps এর চেয়ে যদি বড় হয় তাহলে এটাকে বলি ব্রডব্যান্ড। আর ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ব্লুটুথ কি জিনিস? এই ধরনের নেটওয়ার্ক পিকোনেট তৈরি করতে পারে, WPAN তৈরি করতে পারে, সাধারণত স্বল্প দূরত্বের বেতার যোগাযোগ প্রযুক্তি। কোথায় কোথায় ব্যবহৃত হয় মূলত? এটা সাধারণত ডিভাইস গুলো কানেক্ট করার জন্য ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ডিভাইস কানেক্ট করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন সেলফি স্টিক। সেলফি স্টিক অনেকে দেখছো হয়তো, হাতে যে ছোট্ট একটা ডিভাইস থাকে, সে আসলে ব্লুটুথ দিয়ে মোবাইলের সাথে কানেক্ট। তুমি যখনই বাটনটা প্রেস করে দেবা হাতের এই ছোট্ট ডিভাইসটাতে, সে ব্লুটুথ নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলের অপারেটিং সিস্টেমকে যাই বলবে, হ্যাঁ তুমি ক্যামেরার ওখানে ক্যাপচার বাটনটা চাপ দাও। ঠিক আছে, ভিতরে ভিতরে সে নেটওয়ার্ক দিয়ে এই সিগন্যাল পাঠায়। চমৎকার। ঠিক আছে, আর NFC এই জিনিসটা বর্তমানে খুবই প্রচলিত হচ্ছে। যারা হচ্ছে নতুন প্রযুক্তির স্যামসাং মোবাইল ফোন কিনছে তাদের এই NFC প্রযুক্তিটা আছে। ATM কার্ড, এগুলো ধীরে ধীরে কি হবে জানো, এগুলো হচ্ছে NFC কার্ডের আওতায় চলে আসবে। NFC মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, মানে এই এটিএম কার্ড যেমন এটিএম বুথে একদম ভিতরে ঢুকে চলে যায়, সেরকম প্রয়োজন হবে না কিছু। কাছে নিয়ে গেলেই কাজ হয়ে যায়। কাছে নিয়ে গেলেই সে ডেটা রিড করে ফেলতে পারবে, ভিতরে ঢোকায় একদম রিড করতে হবে না। এটাকে বলে কন্টাক্টলেস পেমেন্ট। কন্টাক্টলেস পেমেন্ট মানে স্পর্শহীন পেমেন্ট। তোমার এই কার্ড ওই মেশিনের ভিতরে পাঞ্চ করতে হবে না, কাছে নিয়ে যাবো, ব্যাস কাজ হয়ে গেছে। এটা ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তিতে কাজ করে। ঠিক আছে, এরকম RFID কার্ডও যেমন, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড। ঠিক আছে, আমাদের শাহজালাল ইউনিভার্সিটিতে আমরা যে আইডেন্টি কার্ড পেয়েছিলাম, সেটা ছিল একটা RFID কার্ড। সাধারণত আমরা আমাদের ল্যাবে ঢোকার জন্য পাসওয়ার্ড দিয়েও ঢোকা যেত, লকগুলো ডোরগুলো দিয়ে। আর হচ্ছে আমাদের কার্ড যদি আমরা পাঞ্চ করতাম, ওই কাছে নিয়ে যেতাম, কাছে নিয়ে গেলে কাজ হয়ে যেত। ঠিক আছে, আর IoT হচ্ছে ছোট ছোট স্মার্ট ডিভাইসের নেটওয়ার্ক। চলো আমরা দেখি, ব্যান্ডউইথ নিয়ে পড়তেছিলাম আমরা, তো হচ্ছে ব্যান্ডউইথ জিনিসটা কি একটু চলো দেখি, বোঝার চেষ্টা করি যে ব্রডব্যান্ড ন্যারো ব্যান্ড ব্যাপারটা যে বললাম, তুমি যদি দেখতে পাও চোখের সামনে কেমন। Bandwidth is the amount of data that can travel through a network at the same time. Think of it like the number of lanes on a highway. More bandwidth doesn't mean data travels faster. It means more data can travel at the same time. Higher bandwidth helps when many devices are using the network together. Speed describes how quickly data moves. Bandwidth describes how much data can move at once. Speed is the flow rate. Bandwidth is the capacity. ভালো কথা বলছে, যে কনফিউজড হওয়া যাবে না। ব্যান্ডউইথ আর স্পিড এক না। ব্যান্ডউইথ বেশি মানে বেশি বেশি ডেটা একসাথে যেতে পারে। ঠিক আছে, একটা চিকন পাইপ আর একটা মোটা পাইপের কথা চিন্তা করতে পারো। চিকন পাইপ দিয়ে পানি কম যাবে, আর মোটা পাইপ দিয়ে পানি বেশি যাবে, পরিমাণে বেশি, পরিমাণে বেশি। ঠিক আছে, স্পিড অন্য জিনিস। আচ্ছা, আমরা নেটওয়ার্ক মিডিয়া শেষ করছি, আমরা নেটওয়ার্ক ডিভাইসে চলে আসছি। তো নেটওয়ার্ক ডিভাইস বলতে নেটওয়ার্ক তৈরি করার জন্য
কিছু ডিভাইস এক্সট্রা লাগে। ওই যে আমরা টপোলজি পড়তেছিলাম, স্টার টপোলজি, কি লাগে মাঝখানে একটা, কি ডিভাইসটার নাম ছিল, হাব বা সুইচ। সাধারণত আমরা সুইচ ব্যবহার করতে পছন্দ করি, কারণ সুইচ হচ্ছে স্মার্ট। ঠিক আছে, আমি পরে দেখবো পার্থক্যটা কি, আমি পরে দেখবো। তো নেটওয়ার্ক ডিভাইস কি আসলে? এটা আসলে কিছু কম্পোনেন্ট যেগুলো হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট, সাধারণত এরা একসাথে কাজ করে নেটওয়ার্ক তৈরি করে। নেটওয়ার্ক তৈরি করার কাজে এগুলো আমরা ব্যবহার করি, এমনকি নেটওয়ার্ক ম্যানেজ করতে পারি। আমরা ডাটা কিভাবে ট্রান্সফার হবে, আহ, কোন কোন পিসিকে বা কোন ডিভাইসকে ব্লক করে দিব, কোন পিসিকে আমরা প্রায়োরিটি দিব, ঠিক আছে, কিভাবে সেগমেন্ট করে দিব, এই ধরনের পিসি গুলো একদিকে একটা পার্ট, ওই ধরনের পিসি গুলো আরেকটা পার্ট, এই ধরনের কাজগুলো কন্ট্রোল করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য কিছু ডিভাইস আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই ডিভাইসগুলো নেটওয়ার্ক ডিভাইস, এটা নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। কি কি এরকম আছে, আহ, চলো দেখি। এক নম্বরে হচ্ছে রাউটার। রাউটার, আমরা ওয়াইফাই রাউটার যে বাসায় দেখি, এটা আসলে একটা স্মার্ট, কি বলে, হাইব্রিড একটা ডিভাইস। এখানে অনেক কিছু একসাথে থাকে। তবে আমরা এখন যে রাউটার করতেছি এটা কিন্তু ওয়াইফাই রাউটার না। এর এই রাউটারের মধ্যে সবকিছু এখানে হাইব্রিড আকারে ঢুকানো নাই। এই রাউটার কাজ শুধুই রাউটিং। রাউটিং মানে ওই যে আইপি, ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে, ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে সে ডেটা প্যাকেটকে কি করবে, তার গন্তব্যে পৌঁছায় দিতে সাহায্য করবে। এটা হলো রাউটার। ঠিক আছে, এটা হলো রাউটার। এই কোথায় কাজ করে? নেটওয়ার্ক লেভেলে যে কাজ করে, নেটওয়ার্ক। ঠিক আছে, আর সুইচ, দেখো সুইচের পিছনে 24 পোর্ট বা এরকম বিভিন্ন পোর্টের সুইচ পাওয়া যায়। আমরা একাধিক কম্পিউটারকে, একাধিক ডিভাইসকে আমরা এখানে পোর্টের মাধ্যমে সংযোগ দিতে পারি এবং স্টার টপোলজি তৈরি করতে পারি। ঠিক আছে, আবার এই সুইচকে আমরা কি করতে পারি, একটা রাউটারের সাথে এই সুইচটাকে আমরা একটা পোর্ট দিয়ে কি করতে পারি, এই রাউটারের সাথে আমরা সংযুক্ত করতে পারি। তাহলে কি হবে, এই পোর্টে যতগুলা ডিভাইস কানেক্টেড থাকবে এই সুইচে, প্রতিটা ডিভাইস আবার তখন এই রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে। এই রাউটার তো আবার ইন্টারনেট, বৈশ্বিক ইন্টারনেটের সাথে যোগাযোগ করতে পারে, যে কোথায় কোথায় যাবে ডাটা প্যাকেট গুলো সে পৌঁছায় দিতে পারে। তাহলে আমার লোকাল কম্পিউটার গুলো সুইচ হয়ে সুইচ হয়ে রাউটার হয়ে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে। চমৎকার। আচ্ছা, তো সুইচের কাজটা হাব দিয়েও আমরা কিছুটা করতে পারি। হ্যাঁ, সুইচ একটু দামি আর হাব একটু দামটা আমার একটু কম, আর ঠিক আছে, সহজ একটু, একটু অল্পতেই পাওয়া যায়। তবে এটা একটু মানে কম স্মার্ট, একটু বোকা শোকা। সে কি করে জানো, সে তার অত ইন্টেলিজেন্স নাই আর কি, তার ওরকম মানে হিসাব করার মতো ক্যাপাসিটি তার মধ্যে নাই। সে এখানে কি করছে, শুধু এই ল্যান্ড পোর্ট গুলো দিয়ে ডিভাইস কানেক্ট করে, কোন ডাটা আসলে সে সবখানে পাঠায় দেয়। একটা চিঠি আসছে, সে তার কাছে যতগুলা মানে ডিভাইস কানেক্টেড আছে সে সবখানে পাঠায় দেয়। তো যার দরকার সে শুধু নেয়, যার দরকার নেই সে ফেলে দেয়। ঠিক আছে, আর সুইচ কিন্তু সেই স্মার্টলি কাজ করে, যে চিঠিতে কি অ্যাড্রেস লেখা আছে সেটা সে পড়ে, তো সেই অ্যাড্রেসের পিসিটা কোন পোর্টে কানেক্টেড সেটা বুঝে, তো সেই পোর্টে চিঠিটা পাঠায়। ঠিক আছে, তো এই সুইচ একটু স্মার্ট, আর হাব এদিক দিয়ে একটু বোকাশোকা। ঠিক আছে, আর এদিকে আছে ব্রিজ। ব্রিজ কি করে, লোকাল যে নেটওয়ার্ক, ধরো যে রুম নাম্বার একে একটা নেটওয়ার্ক আছে, রুম নাম্বার টু তে একটা নেটওয়ার্ক আছে, এই লোকাল এই দুইটা নেটওয়ার্ককে আমি একসাথে আহ, সংযোগ দিই, তখন এই ব্রিজ ব্যবহার, তখন এই ব্রিজ ব্যবহার করি। ঠিক আছে, আমার দুইটা লোকাল নেটওয়ার্ককে আমি একসাথে কানেক্ট করতেছি, কি বলতেছি, কানেক্টস টু নেটওয়ার্ক সেগমেন্টস, কানেক্টস টু নেটওয়ার্ক সেগমেন্টস। তারপরে ট্রাফিক ফিল্টার করে কি, ইউজিং ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসকে আমরা পরে দেখব। আর নেটওয়ার্কের ভিতরে কনজেশন, কনজেশন মানে কি, জ্যাম, জ্যাম কমায় দেয়।
আচ্ছা, আমরা এবার কথা বলবো রিপিটার নিয়ে। রিপিটার জিনিসটা আসলে কি করে, সেই সিগন্যাল স্ট্রেংথ বাড়ায় দেয়, সিগন্যাল স্ট্রেংথ বাড়ায় দেয়। এটা কেন দরকার হয় প্রথমে এটা বলি। এটা দরকার হয় এই যে ল্যানের তারগুলো দিয়ে না, সিগন্যাল তুমি বেশি দূর নিয়ে যেতে পারো না। মানে 100 মিটার গেলে ওর অবস্থা ওইদিকে খারাপ, খুব বেশি সিগন্যাল পাওয়া যায় না। ঠিক আছে, তো তখন আরো তুমি যদি দূরে নিয়ে যেতে চাও তখন কি করতে হবে? ঠিক আছে, তখন তোমাকে রিপিটার ব্যবহার করতে হবে। রিপিটার কি করে? রিপিটার বলতেছে রিজেনারেটস অ্যান্ড রিট্রান্সমিটস উইক সিগন্যালস। দুর্বল সিগন্যালকে সে কি করে, সিগন্যালের প্যাটার্ন অনুযায়ী সে নতুন করে তৈরি করে এবং আবার পাঠায় দেয়। এদিক দিয়ে সিগন্যাল ঢুকছে দুর্বল, সেটাকে ঠিকঠাক করে সবল বানায় আবার পাঠায় দেয়। এই হচ্ছে একটা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। বর্তমানে আমরা যে ওয়াইফাই রাউটার ব্যবহার করতেছি, হ্যাঁ, তো হচ্ছে এই ওয়াইফাই রাউটারের মধ্যে অনেক কিছু থাকে, তো মডেম থাকে, এই অ্যাক্সেস পয়েন্টটাও ওখানে ঢোকানো থাকে। মানে কি, ডিভাইসটা দেখতে ওয়াইফাই রাউটারের মতোই মনে হচ্ছে। আসলে শুধু যখন অ্যাক্সেস পয়েন্ট বলা হয় তখন সে শুধু একটা কাজ করতে পারে। কি কাজ করতে পারে? তার মধ্যে এই যে ওয়্যারলেস ওয়েব তৈরি করার একটা মেশিন থাকে, সেটা দিয়ে সে ডিভাইস গুলোকে কানেক্ট করতে পারে। এর বেশি কিছু সে করতে পারে। সে রাউটিং এর মতো কাজ করতে পারে না, সে হচ্ছে সুইচের মতো কাজ করতে পারে না। ঠিক আছে, সে শুধু কি করে, ওয়্যারলেস কানেক্টিভিটি দেয়। ওই যে রাউটারের মধ্যেও যেমন ওয়্যারলেস কানেক্টিভিটি দেয়, রাউটারের ভিতরে অ্যাক্সেস পয়েন্ট। আসলে রাউটার বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? ওয়াইফাই রাউটার কথা বলছি। এই যে এই রাউটারের কথা এখন বলতেছি না। তো ওয়াইফাই রাউটার আর রাউটার বলতে তুমি আলাদা জিনিস বুঝিয়ে ওঠো কেমন। শুধু রাউটার বললে ও শুধু রাউটিং করতে পারে, আর ওয়াইফাই রাউটার বললে তুমি বুঝবা ওয়াইফাই রাউটারের মধ্যে মডেম আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে, সুইচ আছে, সবগুলো একসাথে মিক্সড হাইব্রিড একটা আছে। তো অ্যাক্সেস পয়েন্টটা হচ্ছে শুধু ওয়্যারলেস ফ্যাসিলিটি আমাকে দেয়, তার লাগে না, ওয়্যারলেস দিয়ে আমি কানেক্টেড হতে পারি, এটুকুই ওর কাজ। আচ্ছা, পরে দেখবো আমরা হচ্ছে ফায়ার ওয়াল। এটা ফায়ার ওয়াল নামটাই একটু সেরকম। এ হচ্ছে আসলে কি করে, এ হচ্ছে ট্রাফিক ফিল্টার করে, মনিটর করে, কন্ট্রোল করে। হ্যাঁ, অযাচিত কেউ আসছে কিনা নেটওয়ার্কে সেটা সে দেখে, বুঝে এবং অনুমোদন নেই এরকম যদি কেউ আসে, কোনো রিকোয়েস্ট যদি আসে, তাহলে সে এটাকে ব্লক করে দিতে পারে। ঠিক আছে, তো ফায়ারওয়ালকে আসলে নির্দেশনা দেওয়া থাকে যে তুমি এই ধরনের আইপি অ্যাড্রেসকে, এই ধরনের ডিভাইসকে তুমি অ্যালাউ করবা, আর এর বাইরে তুমি অ্যালাউ করবা না। সে ওইভাবে কাজ করে। মূলত ফায়ারওয়াল বলতে বুঝতে পারো একটা গেটের মতো, তাকে দারোয়ান বসাই দিচ্ছে, পরিচিত মানুষ হলে ঢুকতে পারবে, অপরিচিত হলে ঢুকতে পারবে না। বা একটা নির্দিষ্ট ওকে রুলস বলে দেয় যে এই ধরনের মানুষ অ্যাক্সেস পাবে, এরা অ্যাক্সেস পাবে না। একাধিক অ্যাক্সেস পয়েন্টকে আবার সেন্ট্রালি তুমি যদি কন্ট্রোল করতে চাও, এই ওয়্যারলেস কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে পারো, যে ম্যানেজেস মাল্টিপল অ্যাক্সেস পয়েন্টস সেন্ট্রাল। ব্যাস। হাব আর সুইচ দেখতে আসলে একই রকম মনে হলেও এই দুইটার মানে কার্যকারিতা একেবারেই আকাশ পাতাল তফাৎ। হাব হচ্ছে একটি মাল্টি পার্ট রিপিটার। এটা যে ডাটাগুলো এখানে আসে সেই ডাটাগুলোকে কি করে, সব পোর্টে ব্রডকাস্ট করে পাঠাবে। ব্রডকাস্ট মানে সবাই পাবে, যেমন টিভিতে যেমন ব্রডকাস্ট হয়, যারাই টিভি খুলে বসে থাকবে তাদেরই চ্যানেলে ধরবে, ঠিক এরকম আর কি। আর সুইচ হচ্ছে স্মার্ট ডিভাইস বলতেছিলাম না? সে হচ্ছে ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। সে ম্যাক অ্যাড্রেস দেখে দেখে নির্দিষ্ট পোর্টে ডাটা পাঠায়। যে পোর্টে যে পিসি আছে, যেই ম্যাক অ্যাড্রেসের সাথে যেদিকে যাওয়ার কথা, সে ঠিক সেদিকেই পাঠায়। হাব হচ্ছে, আমরা এই লাইনটা একটু পরে পড়বো, এই লেয়ারগুলো আমরা পড়িনি এখনো, যে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। আর সুইচ হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। নামটা শুনে রাখো, পরে কাজে লাগবে। হাব ব্রডকাস্ট করে,
তাই সব ডিভাইসের মধ্যে ব্যান্ডউইথ শেয়ার হয়। ডেটা কিভাবে পাঠাচ্ছে? সব দিকে পাঠাচ্ছে, ব্রডকাস্ট করে। আর সুইচ নির্দিষ্ট পোর্টে পাঠাচ্ছে, তাই ব্যান্ডউইথ নষ্ট হয় না, এর দক্ষতা বেশি। হাবে কি হয়? কলিশন বেশি হয়, পারফরমেন্স কম হয়। আর সুইচে কলিশন কম হয়, কারণ আমি সব দিকে পাঠাচ্ছি না, একদিকেই পাঠাচ্ছি। পারফরমেন্স বেশি হয়, নেটওয়ার্ক খুব স্পিডে থাকে। তো হাবের সিকিউরিটি কম, কারণ সব পোর্টে ডেটা চলে যায়। একজনের চিঠি আরেকজনের কাছে চলে গেলে সমস্যা না? একজনের মেসেজ, গোপন মেসেজ আরেকজনের কাছে চলে গেল, ব্যাপারটা তো খুবই অন্যরকম হয়ে যাবে। তো সুইচের বেলায় সিকিউরিটি বেশি, কারণ ডাটা সবাইকে সে দেয় না, যেখানে যাওয়ার কথা সেখানেই পাঠায়। তো হাবের দাম কম, সহজ এবং পুরনো প্রযুক্তি। সুইচের দাম একটু বেশি। হাব সাধারণত ছোট নেটওয়ার্কের জন্য ব্যবহার করা যায়, তবে অনেকগুলো ডিভাইস সাথে যোগ করার জন্য সুইচ পারফেক্ট। সুইচ পারফেক্ট। একেবারে একটা কথায় যদি বলো, হাব হচ্ছে ডেটা সবার কাছে পাঠায়, সুইচ ডেটা শুধু নির্দিষ্ট ডিভাইসে পাঠায়। হাব হচ্ছে ধীর ও কম নিরাপদ, সুইচ হচ্ছে দ্রুত, নিরাপদ, কার্যকর। চলো আমরা হাব নিয়ে একটা ভিডিও দেখি। A hub broadcasts data to every connected device. বোঝা গেল যে একটা পিসি থেকে ডেটা গেল, হাব কি করলো? আবার সব পিসিতেই ডেটাটা পাঠাই দিল। তিনজন বললো, আরে তুমি আমাকে এই ডাটা দিচ্ছ কেন? আমি তো চাইনি। একমাত্র সেই রিসিভ করছে যে চাইছে। তো সব দিকে যে সে ডাটা পাঠাই দিচ্ছে, এতে করে তার কি কি সমস্যা হচ্ছে? ব্যান্ডউইথ বেশি খরচ করছে, ডাটা কলিশন হচ্ছে, প্রাইভেসি নষ্ট হচ্ছে। ঠিক আছে, এই আর কি। আর সুইচ কি করছে দেখি চলো। Unlike a hub, a network switch is intelligent. It learns device addresses and stores them in a MAC table. When a frame arrives, the switch looks up the destination. যেখানে ডেটাটা যাওয়ার কথা, এই ম্যাক অ্যাড্রেসটা নিয়ে সে ওই ঠিকানায় পাঠিয়ে দেয়। ঠিক আছে। তো পরীক্ষার খাতায় যদি লিখতে বলে সুইচিং কি জিনিস, সুইচের কাজটাকে সুইচিং বলতে, সুইচের কাজটাকে সুইচিং বলতেছে। তো সুইচিং জিনিসটা কি তাহলে? বলতেছে একই ল্যানের মধ্যে ডেটা আদান প্রদানের প্রক্রিয়া। তাহলে সুইচিং হয় আসলে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে। তো যোগাযোগটা কিভাবে হয়? যোগাযোগ কিভাবে হয়? যোগাযোগ হয় ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। তাহলে ডেটা অন্য কোথাও যায় না, নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেসে যায়। আর ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না। ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এটা তার ফিঙ্গারপ্রিন্টের মতো, এটা ইউনিক বিষয়, প্রতিটি ডিভাইসকে আলাদা করে চেনা যায়। আমরা পড়বো। তো এই ম্যাক টেবিল এটা কেমন হয়ে গেছে? ম্যাক টেবিলে কি হয় আসলে? তো ম্যাক অ্যাড্রেস আর পোর্ট কি করা হয়? ম্যাপিং করে রাখা হয়, যে কোন অ্যাপ্লিকেশন এবং কোন ডিভাইস আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। ঠিক আছে? কারা কারা কানেক্টেড আছে আমার কাছে, কে রিকোয়েস্ট পাঠাইলো আর কার কাছে আমি যাব। ঠিক আছে। ভিল্যান, আমরা ল্যান পড়ছি লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ফিজিক্যাল জিনিস, বাস্তব জিনিস। আর ভিল্যান যে ভার্চুয়াল ল্যান, আসলে কি, একটা সুইচে যদি 20টা কম্পিউটার কানেক্ট করা থাকে, তো আমরা এই সুইচটাকে এইভাবে কনফিগার করতে পারি ভিতরে ভিতরে প্রোগ্রামিং করে। হ্যাঁ, যে এই 20টার মধ্যে এই 10টা কম্পিউটার হচ্ছে একটা সেট, বাকি 10টা হচ্ছে আরেকটা সেট। এই সেট 1 থেকে সেট 2 এর ডাটা পাঠানোর এখন প্রয়োজন নেই। যা ডাটা সেট 1 এর ভিতরে কম্পিউটারগুলো আছে ওরা নিজেদের মধ্যে ব্যবহার করবে, সেট 2 ওরা নিজেদের মধ্যে ব্যবহার করবে। এভাবে যে একটা যদি লজিক্যাল একটা সেপারেশন তৈরি করি, এই লজিক্যাল সেপারেশনটা সুইচিং এর মাধ্যমে করা সম্ভব, সুইচের মাধ্যমে করা সম্ভব। এই উম, ব্যবস্থাটাকে বলতেছে আমরা ভার্চুয়াল ল্যান, যে আমি
20টা পিসি তার দিয়ে সুইচে কানেক্ট করছি, 20টা মিলে একটা সেট হওয়ার কথা, কিন্তু আমি ভার্চুয়ালি 20টাকে 2 ভাগ করে দিচ্ছি, 10-10 বা যে কোনো ফরম্যাটে ভাগ করতে পারি। ঠিক আছে, সাধারণত বড় বড় অফিসে অনেক ডিপার্টমেন্ট থাকে, প্রতিটা ডিপার্টমেন্টের কাজ আলাদা হয়ে থাকে, আইন বিভাগের কাজের সাথে অর্থ বিভাগের কাজের সংযোগ নাই আসলে। একজনের কাজ আরেকজনের জানার প্রয়োজন নেই, একজনের ডাটা আরেকজনের কাছে যাওয়ারও প্রয়োজন নেই। তো এখানে এরকম যদি সেগমেন্ট গুলো ভাগ করে করে রাখা হয়, তখন যোগাযোগ করতে সুবিধা হয়, ব্যান্ডউইথ অ্যালোকেশন ভালো হয়, ডেটা কলিশন কম হয়, নেটওয়ার্কের দক্ষতা বাড়ে। এই জন্য ভিলেন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো হচ্ছে কিছু ডিভাইসের একটু তুলনা দেখতে পারি আমরা। রাউটার, ব্রিজ, আর হলো গেটওয়ে। রাউটার, ব্রিজ, গেটওয়ে, তিনটা আমরা পড়ছি। একটু ভিজুয়ালি পার্থক্যটা দেখার চেষ্টা করি। রাউটার কি করে? সে বিভিন্ন নেটওয়ার্ককে সংযোগ করে। এটা একটা নেটওয়ার্ক, এদিকে আমাদের পুরো বিশ্বের নেটওয়ার্ক। এই রাউটার কি করতেছে? আমার লোকাল নেটওয়ার্ককে পুরো বিশ্বের সাথে সংযোগ করে দিচ্ছে। তুমি বলতে পারো রাউটার হচ্ছে একজন ট্রাফিক পুলিশের মতো। সে দেখায় দেয় যে ডাটা প্যাকেট তুমি এ পাশ দিয়ে যেও না, ওই রুট দিয়ে যাও, ওই রুট দিয়ে পুরো তুমি রাস্তা পাবা, এভাবে তুমি ডেস্টিনেশনে যেতে পারো। ঠিক আছে, রাউটার হচ্ছে কিসের মতো? সে ট্রাফিক পুলিশের মতো। সে হচ্ছে ডাটা প্যাকেটকে ডিরেকশন দেয় যে তুমি ওই আইপি অ্যাড্রেসে যেতে চাও, ওই সার্ভারে যেতে চাও, তাহলে ওই সার্ভারের ঠিকানা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে কানেক্টেড আছে, এই রাস্তাটা পুরোটা ভালো আছে, ভাঙ্গা নেই, এদিক দিয়ে যাও। ঠিক আছে, আর ব্রিজ, ব্রিজ বলতেছে যে একই ধরনের নেটওয়ার্ক সেগমেন্ট সংযোগ করে। নেটওয়ার্ক শুধু না, নেটওয়ার্ক সেগমেন্ট। এদিকে একটা ফিজিক্যাল নেটওয়ার্ক অংশ, এদিকে আরেকটা ফিজিক্যাল নেটওয়ার্ক অংশ, দুইটা নেটওয়ার্ককে আমি ব্রিজ দিয়ে কি করতে পারি? কানেক্ট করতে পারি। দুটো নেটওয়ার্ককে ব্রিজ দিয়ে কানেক্ট করতে পারি। এটাও নেটওয়ার্ক, এটাও নেটওয়ার্ক। তবে একটা মারাত্মক বিষয় হচ্ছে, এটা মনে রাখতে হবে একই ধরনের নেটওয়ার্ক। ভিন্ন ধরনের নেটওয়ার্ককে যদি যোগ করতে চাই, ভিন্ন নেটওয়ার্ক বা ভিন্ন প্রোটোকলে যদি নেটওয়ার্ককে সংযোগ করতে চাই, তখন আর ব্রিজ সে কাজটা করতে পারে না, তখন গেটওয়ে লাগে। তখন গেটওয়ে লাগে। চলো আমরা একটু দেখি, ভিডিও দেখি একটু আমরা, যে রাউটার কিভাবে রাউট করে। This is a router. Think of it as the traffic controller of a network. It connects different networks together and decides exactly where every data packet should go. When a packet arrives, the router reads its destination IP address. Then it checks its routing table and forwards the packet through the best available path. Every time you browse a website, watch YouTube, or use social media, your router is directing your data to and bringing the response back to your device. That's why the router is one of the most important devices in every network. ব্রিজ কি করে? ব্রিজ, এই ব্রিজ ডিভাইসটা সে কি করে? একই রকম নেটওয়ার্ক সেগমেন্ট গুলোকে সংযোগ করতে পারে। চলো আমরা আগাই। আমরা এখন দেখব গেটওয়ে। ওই যে বলতেছিলাম গেটওয়ে, যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সে, বিভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে সে সংযোগ করতে পারে। A gateway is a vital network device. It translates between different networks. It converts data packets, like translating protocol A to protocol B. তাহলে সে ডিফারেন্ট টাইপের নেটওয়ার্ক কি করতে পারতেছে? সংযোগ করতে পারতেছে। এদিকে একটা পিসি, আর ওইদিকে আমাদের ক্লাউড সার্ভিস, দুইটা দুই রকম জিনিস। ঠিক আছে, এই দেখো একটা নেটওয়ার্ক র্যাক বলে এটাকে। সাধারণত কি কি থাকে এখানে? সেটার দিকে দেখো, এখানে ব্যাটারি আছে, আর এখানে আমাদের সার্ভার আছে। এখানে আমাদের সার্ভার মানে পিসি কম্পিউটার গুলো আছে। ঠিক আছে, এখানে ডেটা আছে আমাদের। এখানে যেন সবাই ঢুকতে না পারে, এই জন্য ফায়ার ওয়াল আছে। এই ফায়ার ওয়ালের পরেই আসে আমাদের হচ্ছে রাউটার আছে। এই রাউটার কি করে আমাদেরকে? এই রাউটার হচ্ছে বৈশ্বিক যোগাযোগের সাথে অন্যান্য নেটওয়ার্কের সাথে সংযোগ করে। আর আছে আমাদের সুইচ, আছে আমাদের সুইচ। আর এই
সুইচের ল্যান গুলোকে কন্ট্রোল করার জন্য আছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। ঠিক আছে, চলো আমরা আগাই। আমরা নেটওয়ার্ক মিডিয়া পড়ছি, এবার নেটওয়ার্ক ডিভাইসের শেষ পর্যায়ে আসছি। পরীক্ষার হলে তোমাদের যদি লিখতে বলে তো অল্প করে যেন অ্যাটলিস্ট লিখতে পারো, মনে রাখার জন্য। চলো একটু রিকল করি। আমরা নেটওয়ার্ক তৈরি করতে যেসব জিনিস লাগে সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। রিপিটার পড়ছি আমরা, নিক একটু পরে পড়তেছি। রিপিটার পড়ছে যে দুর্বল সিগন্যাল পুনরায় শক্তিশালী করে, দুর্বল সিগন্যালকে কি করে আবার শক্তিশালী করে, কে? রিপিটার। হাব নিয়ে তো পড়লাম যে ডেটা সব পোর্টে পাঠাচ্ছে, ব্রডকাস্ট করতেছে। ব্রিজ একই রকম নেটওয়ার্ক সেগমেন্টকে সে যুক্ত করতে পারে, সাধারণত দুটি ল্যানকে সংযুক্ত করে এবং ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। সুইচ সে স্মার্ট, সে ম্যাক অ্যাড্রেস দেখে নির্দিষ্ট ডিভাইসে ডেটা পাঠাতে পারে, মানে সে ফিল্টারিং করতে পারে। রাউটার সে ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান করে, ভিন্ন নেটওয়ার্কের মধ্যে তো গেটেও ডেটা আদান প্রদান করে, কিন্তু রাউটার কি করে? পুলিশের ওই যে কি বলে, কি পুলিশ, ট্রাফিক পুলিশের মতো, ট্রাফিক পুলিশের মতো তারা সে কাজ করে। সে ডেটা প্যাকেটকে দেখাই দেয় যে কোন রুটে গেলে তুমি ডেস্টিনেশনে যেতে পারবা। আচ্ছা, একটা হচ্ছে অনু, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। সে আসলে দুইটা কাজ করতে পারে। সে আলোকে বিদ্যুৎ বানাতে পারে, আর বিদ্যুৎ সিগন্যালকে আবার আলোক সিগন্যালে কনভার্ট করতে পারে। গেটওয়ে, গেটওয়ে হচ্ছে ভিন্ন নেটওয়ার্ক বা বিভিন্ন প্রোটোকলের মধ্যে সংযোগ স্থাপন করে। ওকে। ফায়ারওয়াল কি? নেটওয়ার্ককে অনুমোদন নেই এমন প্রবেশ থেকে কি করে? সুরক্ষা দেয়, মানে অননুমোদিত, অনুমোদন নেই এমন প্রবেশ থেকে সুরক্ষা দেয়। অ্যাক্সেস পয়েন্ট কি? এই অ্যাক্সেস পয়েন্ট খুবই সিম্পল একটা ডিভাইস, সে শুধু ওয়্যারলেস একটা কানেকশন দেয়, ওয়্যারলেসলি কানেকশন দেয়, সে রাউট করতে পারে না, সে শুধু কানেকশন দেয়। মডেম, মডুলেটর, ডিমডুলেটর কথা বলছিলাম আমি। মডুলেটর, ডিমডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে রূপান্তর করে, বা আবার উল্টাটাও করতে পারে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে পারে। আর ওয়্যারলেস কন্ট্রোলার কি? একাধিক অ্যাক্সেস পয়েন্ট যদি থাকে, একাধিক অ্যাক্সেস পয়েন্টকে নিয়ন্ত্রণ করার জন্য এই আমাদের ওয়্যারলেস কন্ট্রোলার প্রয়োজন হয়। চলো আমরা নেটওয়ার্ক ডিভাইসেস পড়ছি, এখন আমরা সামনে একটু আগাই। নেটওয়ার্ক তৈরি করার জন্য নেটওয়ার্কের ডিজাইন করতে যে হয় এটাকে বলে নেটওয়ার্ক আর্কিটেকচার। এটা কাঠামো, স্ট্রাকচারটা কেমন, আহ, সেখানে আসলে কি কি জিনিস থাকে, এটা বোঝার জন্য নেটওয়ার্ক আর্কিটেকচারের আলোচনা প্রয়োজন আছে। তো মূলত দুইটা ধরনের আর্কিটেকচার হয়, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, মানে একজন ডেটা সার্ভ করে একটা কম্পিউটার, আরেক কম্পিউটার সেটা রিসিভ করে, মানে একজন চায় যে আমাকে ডাটা দাও, সার্ভার তখন দেয়, ক্লায়েন্ট তখন নেয়। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, মানে কে কখন দিবে নিবে এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করছে। একটা কম্পিউটার সে নিজেও ক্লায়েন্ট হিসেবেও কাজ করছে, সার্ভার হিসেবেও কাজ করছে। যারা অনেকে টরেন্ট ডাউনলোড করছে, ডাউনলোড করে হয়ে যাওয়ার পরে দেখবা যে সিডিং হচ্ছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিডিং হচ্ছে, মানে এতক্ষণ তুমি মানুষের কম্পিউটার থেকে ডাউনলোড করছো, এখন ডাউনলোড যেহেতু হয়ে গেছে, এখন তোমার কম্পিউটার থেকেই এখন ওই ফাইলটা আবার আপলোড হচ্ছে। তো এই ধরনের নেটওয়ার্ককে আমি বলতে পারবো পিয়ার টু পিয়ার, মানে ডাউনলোড কখনো সে ক্লায়েন্ট কখনো সে সার্ভার। ব্রেক নেই, আমরা এতক্ষণ কি পড়লাম একটু ভাবি, একটু পানি খেতে পারো, চোখ বন্ধ করে ভাবতে পারো কি পড়লাম। আমরা নেটওয়ার্ক কি সেটা পড়ছি, আরপানেট পড়লাম, আরপানেট থেকে এই পর্যন্ত ইন্টারনেট যে আসছে, কতগুলো ধাপ বের হয়ে আসলো, কত কিছু আবিষ্কার হয়েছে, সেই ইমেইল বলো, মডেম বলো, ঠিক আছে, বিভিন্ন প্রযুক্তির ইন্টারনেট বলো, তারপরে হচ্ছে স্মার্টফোন বলো, কত কিছু আসছে। তারপরে এই বর্তমান বর্তমান ইন্টারনেটের এই অবস্থায় আমরা আসছি। তো নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের নেটওয়ার্ক মিডিয়া লাগে, নেটওয়ার্ক ডিভাইসেস লাগে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা পড়লাম, এক একটা কাজ এক এক রকম, পার্থক্যগুলো দেখলাম, ভিডিও দেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা একটা ব্রেক নিচ্ছি, তুমি একটু দম নাও, এগুলো একটু